উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রেমসুধা গল্প। লিখেছেন সাইয়ারা খান, কণ্ঠে আমি তাসনুভা। পর্ব ১। তবে গল্পটা শুরু করার আগে সবার একটা কমন প্রশ্নের উত্তর দেই। সেটা হলো যে গল্পটা স্যাড এন্ডিং কি হ্যাপি এন্ডিং। আগেই বলছি গল্পটা হ্যাপি এন্ডিং। অ্যান্ড আরেকটা কথা সেইটা হলো যে আমি বিগত ৫ থেকে ৬ দিন ধরে এই গল্পের জন্য লেখিকাকে খুঁজেছি। তো আমি লেখিকার আইডি কোনো মতেই পাচ্ছিলাম না, আইডি পেজ আমি কিছু পাই নাই। দেন আমি উইদাউট পারমিশনে আপনাদের এত রিকোয়েস্টে আমি গল্পটা শুরু করছি। অ্যান্ড যদি কোনো সময় লেখিকা আমাকে বলে যে আপনি গল্পটা ডিলিট করে দেন, সো আমি তখন ডিলিট করে দিব, কারণ আমি এই গল্পের পারমিশন নেই নাই। আর আমি লেখিকার পেজও খুঁজে পাই না। সো আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট, আপনারা যদি সাইয়ারা খান লেখিকার পেজ বা আইডি খুঁজে পান আমাকে একটু লিঙ্ক দিন, আমি তার কাছ থেকে পারমিশন যেন নিতে পারি। ওকে, লেটস স্টার্ট। পূর্ব বিবাহিত এক পুরুষের সাথে নিজে বিয়ে ঠিক হয়েছে শোনা মাত্রই ফুঁসে উঠল পৌষ। আর যার সাথে বিয়ের কথা বলা হচ্ছে সেই পুরুষকে ভালোভাবেই চেনে সে। এলাকার কে না কে জানে তার কথা। সারা এলাকা দাপিয়ে বেড়ানো এক চরিত্রহীন পুরুষ। স্ত্রী ছেড়ে যাওয়ার পর কাজের মেয়ের সাথেও এই সম্পর্ক আছে, এমন কত শত কথা শুনেছে পৌষ। জীবনে খুব সম্ভবত ৩ কি ৪ বার তাকে দেখেছে পৌষ, কিন্তু চেহারাটা এখনো মনস্পটে ঝাপসা। চেয়েও পুরো সত্তর সুরতটা ঠাওর করতে অক্ষম হলো পৌষ। দাঁতে দাঁত চেপে শুধু তিরিক্ষি মেজাজের সহিত জানালো, গলায় দড়ি দিব, তবুও ওই চরিত্রহীন বেটাকে বিয়ে করব না। যতটা না চওড়া হলো পৌষের গলা, তার থেকেও ৩ গুণ তেজে এক পুরুষের গলা শোনা গেল। কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, তা ওই লাফান্নার সাথে তোর বিয়ে দেব না আমি। বিয়ে তো তৌসিফকেই করতে হবে। তুচ্ছ হাসলো পৌষ। চাচার এইসব বাংলা কথা আজ নতুন না, পুরাতন সিনেমার ডায়লগ ভেবে রুমে ঢুকে ধপ্পাস করে সকলের মুখের উপরে দরজা লাগিয়ে দিল পৌষ। অসহ্য হয়ে উঠেছে সে। গলায় থাকা ওড়নাটা হাতে পেঁচিয়ে যেই না ছুঁড়ে মারবে, অমনি জানালার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট পিহা চিৎকার করে উঠল। পৌষ নিজেও ভয় পেয়ে গেল, তবে কিছু বুঝে ওঠার আগেই দরজায় করাঘাত শুরু। পিহা কেঁদে কুটে অস্থির, বারবার বলে যাচ্ছে আপুই ফাঁসি দিচ্ছে, আপুই বিয়ে করবে না তাই ফাঁসি দিচ্ছে। হতবাক নির্বাক পৌষ। সে কখন ফাঁসি দিল, কেন দিল আজব। দরজায় একে একে আঘাত দিতে দিতে সকলে ডাকাডাকি শুরু করলো। চাচি যে কেঁদে ফেলেছে তাও টের পেয়েছে পৌষ। দরজা খুলতে যাবে এমন সময় চিৎকারে এক দুষ্ট বুদ্ধি খেলে গেল মাথায়। পারলে এই মুহূর্তে নিজের পিঠ চাপড়ে নিজেকে সাবপাশি দিতেও ভুলল না পৌষ। খাটে উঠে ওড়না ঢিল মারল ফ্যানে। গলায় পেঁচানোর চেষ্টা করতে করতে দরজা ততক্ষণে খুলে গিয়েছে। অবশ্য পৌষ তো শুধু হালকা করে চিটকানি লাগিয়েছিল। হুড়মুড় করে সবাই ঢুকেই বাট্টই চাচা তো বড় ভাই হেমন্ত ওকে টেনে খাট থেকে নামিয়ে গাল বরাবর দিল এক টানা তুই থাপ্পড়। যেই না ভাই বড় ভাই আজীবন ভালোবেসে এলো, তার হাতে এই রামচর খেয়ে আউমাউ করে কেঁদে ফেললো ফ্লোরে বসে পৌষ। চাচি তাড়াতাড়ি বুকে আগলে নিল ওকে, মাথায় গালে মুখে হাত বুলিয়ে কত কিছু বোঝালো। পৌষ বুঝে থামে, তার গাল চলে খাড় হয়ে যাচ্ছে। সেই থেকে বেশি জ্বলে নিত তার বুক। হেমন্ত ধমকের গলায় বলল, কানা থামা, না হয় মারবো আরো দুটো। বেয়াদব কত বড় ও! এই তোর কলিজা কত বড় হলো, ফাঁসি দিস তুই, থাপড়ে থাপড়ে তোর মাথা মুন্ডু ঘুরিয়ে দেবো ফাজিল একটা। হাওয়া করে কান্না এবার হুহুতে পরিণত হলো। চাচি বুকে পড়ে পড়ে আহাজারি করলো পৌষ। হেমন্তর থাপ্পড় খেয়ে যতটা না আঘাত পেল তার থেকেও বেশি পেল এই ধমকে। চাচা এতক্ষণ নীরব থাকলেও এবার মুখ খুললেন। হেমন মা, ওকে খাওয়াও কিছু, এরপর ঘুম পাড়াও। সন্ধ্যায় বাড়িতে মেহমান আসবে, হেমুকে নিয়ে বাজারে যাই আমি। কথাটা বলে চলে গেল দুজন। উপস্থিত বাকি সদস্য সংখ্যারা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে এখনো। গোড়াগড়টি বেশি এখানে। ৩ চাচার ছানাপোনা সব মিলিয়ে ৭ জন, পৌষ তার মধ্যে একজন। ইনি মিনি গোল গোল চোখে তাকিয়ে বলল, আপনি কাঁদে না, ভাই এলে বকে দেবো আমরা। পৌষের কান্না বুঝি থামে। ছোট চাচার এই ২ মেয়ে যমজ, যা বলে একসাথে, যা খায় একসাথে, কাঁদেও একসাথে, হাসেও একসাথে। এদের নাকি বিয়েও দেবে একসাথে। পৌষের মনে প্রশ্ন একটাই, এদের বাসর একসাথে হবে কিভাবে? এমন ঘটা মুহূর্তেই এরূপ আজম চিন্তায় নিজেকে ধিক্কার জানালো পৌষ। জ্যৈষ্ঠ দূরে দাঁড়িয়ে দেখেছে বোনকে। জ্যৈষ্ঠ আর পৌষ সমবয়সী। পৌষ যদিও মাস ২ বড়, তবে তারা বন্ধুর মতো। চৈত্র এতক্ষণ বাসায় ছিল না। সে বাসায় ঢোকা মাত্র গুমোট অবস্থা দেখে জিজ্ঞেস করেও লাভ হলো না। কেউ শব্দও করলো না, কারণ ঝড় এখনো পুরোপুরি ওঠেনি। আগাম ঝড়ের কথা ভাবতেই সকলের গায়ের লোম যেন কাটা ফুটল। হিমশীতল এক শীতল বাতাস বয়ে যাচ্ছে। বৃষ্টি বৃষ্টি ভাব চারিদিকে। সেই ভাবকে বুড়ো আঙুল দেখিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি ঝরতে লাগলো। সেই সাথে যোগ দিল ঝড়ো হাওয়া। আচমকা ঘাম ছুটে গেল পৌষের। জানালার পর্দাগুলো শশ দাপটে উড়ে বেড়াচ্ছে। আড়মোড়া ভেঙে উঠল পৌষ। ২ আঙুলে চোখে ঘেঁষে নিল কিছুক্ষণ। ঝাপসা দেখছে এখনো। নিশ্চিত কান্নার ফল এটা।
উঠে জানালার সামনে দাঁড়াতেই প্রকৃতি নজর কাড়ল। মনে জড়ালো খেলনা এক প্রেম প্রেম আবহাওয়া, প্রেমিককে মনে করার এক রোমাঞ্চকর আবহাওয়া, বিরহের খাতে লেখার উত্তম একটা সময় যেন। এমন উস্কানি বলক ওয়েদারে পৌষের মন খারাপ হলো, ভীষণ মন খারাপ। তার প্রেমিক তো আপাতত তার কাছেই নেই, না জানে কোন জঞ্জালে ঘুরে বেড়াচ্ছে। 2 ফুটে পানি চোখে যেই না জমতে শুরু করবে অমনি দরজায় ঠকঠক শব্দ হলো। কে? জিজ্ঞেস করতেই হেমন্ত ঢুকলো। ওকে দেখা মাত্রই পৌষের মুখটা থমথমে হয়ে গেল। হেমন্ত অল্প হাসলো, এগিয়ে এসে পৌষের হাতে 2টো চকলেট দিয়ে মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলল, গালে ব্যথা আছে? হ্যাঁ। আমি একটু সরি না পৌষ, তোর পাওনা ছিল এটা, মেরে ফেলে আমাকে। এটাই বাদ আছে। কথাটা বলল না হেমন্ত, চলে গেল সেখান থেকে। তার এখানে বলার মতো কিছুই নেই। হেমন্তর নির্বিকার ভাব দেখে মন খারাপ আরও বাড়ল পৌষের। সন্ধ্যার নাগাদ বাড়িতে পরিস্থিতি একদমই বদলে গেল। কান্নার শব্দ যেন সবার কানে বাড়ি খাচ্ছে। পৌষ গলা ফাটিয়ে কেঁদেই যাচ্ছে, পরনের লাল শাড়িটা খুলে যাবে ভাব। বড় চাচা কিছুতেই মানছেন না, এখনই নাকি পৌষের বিয়ে দেবে। ছোট চাচা বারবারই বড় ভাইকে মান্য করেন, তাই তো মুখে কুলো পেটে বসে আছে মাথা নিচু করে। পৌষের দোষ একটাই, পৌষ কেন ফাঁসি দিতে গেল? চাচাকে ভয় দেখাতে গিয়ে ফাঁসির নাটক করা পৌষের গলায় যে সত্যি ফাঁসির দড়ি ঝুলবে তা গুণাক্ষণেরও টের পায়নি পৌষ। হাজার আহাজারি করেও যখন লাভ হলো না, তখন চাচার এক কথায় থমকে গেল পৌষ। এত বছর আমি পেলে পুষে বড় করেছি, খামোখা তো না। প্রতিদান চাইছ? যদি বলি হ্যাঁ। পৌষ উঠে দাঁড়ালো, শাড়ির আঁচলটা শক্ত করে ধরে শক্তি গলায় বলল, আমি বলিনি আমার দায়িত্ব নিতে, যেহেতু প্রতিদান চেয়েছেন তাই বলছি আপনার সবটুকু পাওনা শোধ করে দিব আজ চাচা। ওই চরিত্রহীন পুরুষকেই বিয়ে করব, ওই জাহান্নামেই আমি যাব। প্রলয় হোকের মেয়ে প্রসরাত হোক, পৌষের ওয়াদা এটা। কথাগুলো বলে সাথে সাথে চলে গেল পৌষ। তার পিছু পিছু 5 জন কাজিনও ছুটল। সন্ধ্যা নাগাদ তৌসিফ তালুকদারের হাজির। কাজী আর হুজুরসহ খুব কম মানুষই উপস্থিত এখানে। পৌষকে আনা হলো, সে মূর্তির মতো এসে হাজির হলো। তাকে যখন বসানো হলো তখন পৌষ গা ছামছামিয়ে উঠল। তীব্র এক পুরুষের গন্ধে নাকে ঠেকালো। তার পাশে বসা সুঠাম দেহের এক লম্বা চওড়া সুদর্শন পুরুষ, অথচ পৌষ তাকালো না। তাকে যখন কাজী জিজ্ঞেস করলো, দিনমোহর কত চান আম্মা? কিছুই চায় না। সকলে চমকালেও কোনো গম্ভীর কণ্ঠে তৌসিফ তালুকদার বলে উঠলেন, আমার মেইন রোডের 8তলা বাড়ি গোল্ডেন ব্যবসার অর্ধেক সহ নগদ 30 লক্ষ টাকা ওসুল করে দিন। তৌসিফের এহেন কথায় সকলের মুখ হা হয়ে গেলেও রহস্য হাসল পৌষ। পাশ থেকে একজন তৌসিফকে বলল, এই মেয়ে থাকবে কিনা এর কি গ্যারান্টি? 5 লাখ কাবিন করে রাখ পাস। যার নামে একটা গোটা আমিটাকেই লিখে দেব, সেখানে পরিমাণ কেন হিসাব করা হচ্ছে? সকলের মুখ পুনরায় হা হয়ে গেল। হুজুরের দোয়ার পরপরই 6টা কবুল শোনা গেল। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলেও পৌষ শক্ত গলায় বলল, এই বাড়ির সাথে আমার হিসাব চুকে গিয়েছে, এখানে পানি ওর নিজের জন্য হারাম করলাম আমি। পাশ থেকে পৌষ খেয়াল করলো শক্ত এক হাত তার হাতের মুঠোয় পড়েছে। হঠাৎই যেন ঘিনঘিন করে উঠল পৌষের গা। আরেক হাত দিয়ে জোর করে ছাড়িয়ে নিল নিজের হাত। এতে বুঝি পাশের জন চটল, তাই তো এবার সোজা কোমরের দিকে চেপে ধরল। ব্যথায় পৌষের চোখে পানি চোখল, তবে ছাড়া পেল না। ওর চাচা যখন কিছু বলতে এলো তখন ফিসফিস করে পৌষ শুধু বলল, আমার জীবনটাকে নরক বানানোর জন্য ধন্যবাদ চাচা। তীব্র বর্ষণের ইতি টেনে আকাশ ঠমক ঝরে বসল। স্থির মেঘমালার ধ্যানে তাতে ধ্যান নেই, তারা উড়োউড়ি করতে ব্যস্ত। রাতের আকাশ অথচ একদম ফকফকা যেন। গাড়ির কাজটা বন্ধ থাকায় পৌষ আবহাওয়া ঠিকঠাক করতে ব্যর্থ। শুধু জানালায় মাথা এলিয়ে বাইরে দেখে যাচ্ছে। পাশে মানুষটার দিকে তার ধ্যান জ্ঞান কিছুই নেই আপাতত। সে নিজেকে নিয়ে বিভোর। ভাবনায় তার চিরায়িত পরিচিতি বাড়িটা এমন আবহাওয়াতেও নিশ্চিত ওই দলবল নিয়ে ছাদে আড্ডা জমাতো। আড্ডার মাঝে ইনি মিনি 2 জন চরিত্র আর জ্যৈষ্ঠের কোলে ঘুমিয়ে পড়ত। রাত যখনই একটু বাড়ত শুরু করবে তখনই ছাদে আগমন করত হেমন্তের। সবগুলোকে ধমকে ধমকে থাপড়ে নিচে নামাতো। এটাই তো হতো, কিন্তু আজ হলো না, আর কোনোদিন হবে বলে মনেও হবে না। পৌষের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাথায় হঠাৎই যন্ত্রণা হচ্ছে। সেই যন্ত্রণা পারল যখন তীব্র হনির শব্দ হলো। পৌষ চমকালো, সম্মুখে দৃষ্টিপাত করতেই বুঝলো ওরা পৌঁছে গিয়েছে। এই বাড়ি পৌষের চেনা, খুব গভীরভাবে না হলেও একটু চেনা। বাহিরটা সে অনেকবারই দেখেছে, ভেতরে যাওয়া হয়নি। ওই সর্বোচ্চ গেট পর্যন্ত, তাও খুব দরকারে। একবার বোধহয় ঢোকাও হয়েছিল, তবে এই চরিত্রহীন পুরুষের ফ্ল্যাটে নয়, তার ভাইয়ের ফ্ল্যাটে। উফ, শব্দ করে সরতে চাইল পৌষ। তার ভাবনার ছেদ পড়েছে। ব্যথা দেওয়া কোমরটাতে পুনরায় শক্ত করে ধরেছে তৌসিফ তালুকদার। রাগে যেন রক্তে তকবকিয়ে উঠেছে পৌষের। এই লোকের এসব ছোঁয়াছুঁই ওর পছন্দ হচ্ছে না। গায়ে কাটা দিয়ে ওঠে। পৌষ কিছু বলার আগেই হঠাৎই জমে গেল। তার অনুভূতি শূন্য মুহূর্তেই থিতলে গেল যেন। তৌসিফ তালুকদার তার অতি নিকটে। সহসা কিছু চোখ বুজে নিল পৌষ।
তাকালো না আর তাকাবেও না, মরণ হোক তার, তবে চোখ যে খোলা যাবে না। ভারী পুরুষের নিঃশ্বাস শীঘ্রই তার সামনে থেকে উঠল। দরজা খুলে কটকট পায়ে নেমিয়ে দাঁড়ালো, মৃদুস্বরে ড্রাইভারকে বলে উঠল, ম্যাডাম আমরা পৌঁছে গিয়েছি, আপনি কি এখন নামবেন? ফট করে চোখ মেলে তাকালো অবাক দৃষ্টিতে পোষ। এদিক ওদিকে তাকিয়ে ও যখন কাঙ্ক্ষিত পুরুষটিকে দেখলো না, তখন শাড়ির সামনে বেরিয়ে এলো, না কোনো বিয়ে টিয়ে আমেজ নেই এখানে, একদমই না। সারা জনম কার সাদামাটাই হয়, একটু কি সাজানো যেত না? নিজের ভাবনায় বিরক্ত পোষ। কেন সাজাবে? পোষ কি আর ইচ্ছে করে বিয়ে করেছে? পরক্ষণে খেয়াল হলো এক শক্ত হাতের মুঠোয় ওর নরম হাতটা আটকা পড়েছে। লোকটা তাকে আটকানো বা বোঝার সময়টুকুও দিল না। তার বড় বড় পায়ের ধাপে পা মেলাতে গিয়ে বেশ পোহাতে হলো বেগ পৌষকে। শাড়ি পরার সেই ঝামেলা পারলো একটু, এক প্রকার হুমড়ি খেয়ে পড়লো নিচে, অথচ তার হাতটা এখনো তৌসিফ ধরে আছে। পড়া মাত্রই জানো না পৌষ কান্নার সুর তুলবে, অমনি তাকে ফট করে কোলে তুলে নিল তৌসিফ। কান্নার সুর তো দূর উচ্চারণ করার সময়টুকুও পেল না পৌষ। বড়ই আফসোস হলো তার। কান্না করতে না পারলে তার ভেতরে ফুলে পেঁপে উঠে শ্বাসকষ্ট হয়। মনে হয় এই বুঝি মরেই গেল, দম আটকে আজকে কেমন করে। তবে আজ সেসবের সময় হলো না, কেউ তাকে হাত ধরে সময় দিল না। ও সোজা দরজায় নক করতেই এক মহিলা দরজা খুলে দিল। তৌসিফ কোনো দিকে না তাকিয়ে সোজা ড্রয়িং রুম পেরোলো। একদম মাস্টার বেডরুমে ঢুকে সযত্নে নরম বিছানার মাঝে রাখলো পৌষকে। পরপর গেল দরজা লাগাতে। ফাটা চোখে এদিক ওদিকে তাকালো পৌষ। সারাটা ঘরময় আভিজাত্যের ছোঁয়া। পৌষ মুগ্ধ হলো, গোল গোল চোখ করে দেখলো সবকিছু। তবে সোনালি আলো থাকায় ততটাও দেখতে পেল না। মনে মনে গালি দিল, ফকিন্নি। এমন সোনালি আলো তার কাছে ফকিন্নি মনে হলো। 440 ভোল্টেজের বাতিতে এমন হলুদ হলুদ দেখায়। তাদের বাসায় এনার্জি বাল্ব, সাদা ঝকঝকা ফকফকা আলো ছড়ায়, একদম চকচক করে চারিপাশ। আর এত বড় লোকের বাড়িতে কিনা ড্রিম লাইটের বদলে এই হলুদ বাতি, মানা যায় এসব? এই বাল্বগুলোতে চৈত্র পানি ঢুকিয়ে দুটো বিটা ফিশ ছেড়েছিল একবার। রাত হলে চোখে তাতানো সুন্দর লাগতো দেখতে। পোষ যখন ওর এলোমেলো ভাবনাতে মশগুল, তখনই হঠাৎ ওর আঁচলে টান পড়লো। চমকে উঠে ছাড়া দিয়ে দাঁড়িয়ে গেল ও। বড় বড় চোখে দেখে গেল তৌসিফকে। হ্যাঁ, এই তো সেই পুরুষ, সুন্দর পুরুষ। চেহারা, দেহ, চুল, ব্যক্তিত্ব কোনোটাতেই সে পিছিয়ে নেই। পেছানো শুধু চরিত্রের দিক থেকে, যেটা একজন ব্যক্তির সবটুকু সত্তা বহন করে, তৌসিফ তালুকদারের সেটাই নেই। কথাটা মনে পড়তেই সবে মাত্র মুগ্ধ হতে শুরু করা পৌষ ভাবনার জাল ভেদ করে বেরিয়ে এলো। তৌসিফ তালুকদার এতক্ষণে এগিয়ে এসেছে পৌষের কাছে। একা এই বাড়িতে বদ্ধ দরজায় ভেতরে পৌষের সকল সাহস পালালো। তার নজরবন্দি হলো শুধু হলুদ আলোয় আলোকিত এক সুদর্শন পুরুষ, যে এগিয়ে আসছে পৌষের দিকে। পৌষ যেন এক মুহূর্ত বাক শক্তি হারিয়ে ফেললো, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তৌসিফ তালুকদারের দিকে। তবে কি আর আজই তার জীবনের বড় বড় দুটো ধাক্কা একসাথে খেলো? হেমু, বাবাটাকে হেমন্ত তাকালো। সাথে একা দাঁড়িয়ে সিগারেট টানছিল, বসেছিল মাত্র। দুটো টান দেওয়া হয়েছে সবে। এমনটা নয় যে সে লুকিয়ে চুকিয়ে খায়, সবাই জানে, কিন্তু ততটাও অভদ্রতা হেমন্ত দেখায় না যে বাপ চাচাদের সামনে সিগারেট টানবে। তাই তো জ্বলন্ত সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিছে ফেললো। জ্বলন্ত আগুন নিমিষেই বুঝে গেল, শুধু বুঝলো না হেমন্তের বুকের আগুনটা। ওর বাবা ওর পাশে দাঁড়াতেই হেমন্ত মাথা নিচু করে বলল, কিছু বলবে? আমার কি কিছু বলার আদৌ বাকি আছে? সেটা তো আমি জানি না বাবা, নিজের যা ইচ্ছে হলো তাই করলে, এখন বলছো বলার বাকি আছে নাকি? শুধু আমার একার ইচ্ছাতে এটা হয়নি হিমু, তুমি জানো সেটা। পৌষ আমার দায়িত্ব পাচ্ছিল। হাসলো হেমন্ত, বলল, দায়িত্ব বারবার পালন করেছো বাবা, গুড নাইট। বলে এক মুহূর্ত অপেক্ষা করলো না হেমন্ত, গটগট পায়ে নিচে নেমে এলো। এই মুহূর্তে তার সহ্য হচ্ছে না তার বাবাকে। নিচে সোজা পৌষের রুমে ঢুকলো হেমন্ত। মাত্রই জমকালো 5 বাদর বসা এখানে। এখানে তাদের মধ্যে দুটো কমে কাঁধা। পিয়াও ঢুলছে, জ্যৈষ্ঠ আর চৈত্র সজাগ পুরোপুরি। এদের সন্ধ্যা থেকেই দেখা যাচ্ছিল না। মাতম জমাচ্ছে তারা তাদের ভালোবাসার একমাত্র বোনের জন্য। পৌষও এবারে কি তা প্রতিটা ইট জানে, প্রতিটি জান জানে। অথচ চঞ্চল পৌষটা এখন নেই। থাকলে এখন দৌড়ে হেমন্তর কাছে এসে আবদার জমাতো। রাত হলে তার হাবিজাবি খেতে মন চায়। তার নাকি ভয়ঙ্কর ক্রেভিং হয়। না জানে পৌষটা খেলো কিনা। ওখানে কি কেউ জানে দিনভর না খাওয়া পৌষ রাত হলে ক্ষুধায় কাঁদে? তার যে ঝুড়ি ঝুড়ি আবদার, কে পূরণ করবে সেগুলো? তৌসিফ তালুকদার কি তার খবর রাখবে, নাকি পৌষটাকে শুধু স্ত্রীর দায়িত্বই পালন করতে হবে? ভেজা গায়ে একটা ট্রাউজার কাঁধে টাওয়ালে নিয়ে বেরিয়ে এলো তৌসিফ। চুলগুলো থেকে টুপুর টুপুর করে পানির বিন্দুকণা ঝরে যাচ্ছে। সুন্দর মানুষটাকে বেশ মানানো এতে। বড়ই আফসোস হলো তার জন্য। এত সুন্দর এই পুরুষটার এহীন ভেজা রূপ কারো মতিভ্রম করলো না? খাটের কোণে বসে রমণীর কি একটুও চক্ষুও বাঁধল না? পুরুষটার শরীর মাতাল ঘ্রাণটা কি নারীটি নাচার অন্ত্রেও ঠেকল না? তৌসিফ গম্ভীর দৃষ্টি ফেলে রাখলো, পৌষকে দেখলো। হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কাছে মেয়েটা। কিছুটা মায়া হলো তৌসিফের। এমন না
এমনটা না হলেও হতো। মেয়েটাকে একটু সময় দেওয়া উচিত ছিল। তৌসিফ চেয়েও ছিল, কিন্তু পৌষের জন্য তার হলো না। ধৈর্যের বাহিরে পরীক্ষা বরাবরই শূন্যের কোঠার তৌসিফ তালুকদারের। তার সদ্য বিবাহিত স্ত্রীকে মুগ্ধ নয়নে দেখল সে। গলার কণ্ঠ খাতে নামিয়ে ডাকলো বহু আদরে সরে, পৌষরাত। ঝঙ্কার তুলল এই ডাক পৌষের দেহে। এতটা ঘন্টার পর এই লোক কথা বলল। পৌষের কান ভেদ করে ডাকটা কলিজায় লাগলো একদম, ফালা করে দিয়ে তার খয়েরি রঙের হৃদয়টাকে। আহত চোখ দুটো পানি গড়িয়ে পড়ল। পৌষ মাথা তুলল না, একটাবার চেয়েও দেখল না অনুতপ্ত তৌসিফকে। রাগ করল না মুখে। উত্তরের আশাই থেকে হাল ছাড়ল তৌসিফ। পৌষের এলোমেলো চুলে এক হাত রেখে বলল, চলো গোসল করবে। এবারেও পৌষ নড়ল না। তৌসিফ পুনরায় কিছু বলতে যাবে, তার আগে হুট করে বালিশে মুখ কুচে শুয়ে পড়ল পৌষ। পায়ের সামনে থাকা কাঁথাটা দিয়ে ঢেকে নিল নিজেকে আপাতমস্তক। দীর্ঘ শ্বাস ফেলে তৌসিফ দেখল, একটাবার ডেকে বলতে চাইলো খাবারের কথা। পাশের টেবিলে পড়ে আছে। ওই বাড়িতেও তো খেলো না, এখনও খেলো না। তৌসিফ নিচে একাই খেতে বসলো। ভাতে হাত দিলেও ভক্তিতে টানল না। উঠে হাত ধুয়ে সরে গেল সেখান থেকে। পৌষ ঘুমিয়েছে কিনা বোঝা গেল না। তৌসিফ বারান্দায় চলে গেল ধীর পায়ে। দূর আকাশে আজ চাঁদের আনাগোনা নেই, একদম খালি। সেটা তৌসিফেরই মতো। সিগারেট চালিয়ে এতে টান দিতেই সাথে সাথে নাক মুখ ধোয়া ভর্তি বিষাক্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। খুব কাশির শব্দে তৌসিফের কান সজাগ হলো কিছুটা। নিশ্চিত সিগারেটের গন্ধটা হয়তো পৌষ সহ্য করতে পারে না, তাই কাশছে। অ্যাস্ট্রাতে পিছিয়ে বড় বড় শ্বাস ফেলে মুখে একটা চুইংগাম চিবল তৌসিফ। যতটুকু পারল নিজেকে ফ্রেশ করে রুমে ঢুকলো। নাক মুখ ঢেকে এভাবে ঘুমাতে দেখে তৌসিফের যেইনাদম বন্ধ অবস্থা। এভাবে কিভাবে ঘুমায় মানুষ? পৌষের দিকে ঝুঁকে কাঁথাটা মুখ থেকে সরাতে চাইল। লাভের লাভ কিছুই হলো না। পৌষ আরও মুড়িয়ে শুয়ে পড়ল। দেখে মনে হলো একদম প্যাকেট করা। দীর্ঘ শ্বাস ফেলে তৌসিফ এবার পাশে শুয়ে পড়ল। সোজা দৃষ্টিটা তার বদ্ধ রুমের দেওয়ালে। এই রুমটাতে তার হাজারখানেক স্মৃতি, কত শত আদরে মুহূর্ত। সবটা ঘিরে থাকা এক রমণী, সুন্দর রমণী। না চাইতেও তৌসিফের মস্তিষ্ক একবার তুলনা দিয়ে ফেলল। পৌষ সেই তুলনায় ততটা সুন্দর না। তার পিপাসা ছিল একদম লাল পেয়ারের মতো মিষ্টি। তার চাল চলন বচনভঙ্গি হাঁটা চলা সব কিছু মুগ্ধতা ছড়াতে। কেউ না চাইলেও দ্বিতীয়বার ঘুরে তাকে দেখত। সবচাইতে সুন্দর রমণীকে নিজের ঘরণী করেছিল তৌসিফ তালুকদার। সমস্যা রয়ে গেল ঘাটে। যে ঘাটে পানি স্বচ্ছ দেখে তৌসিফ মুখ ডুবালো। চাইল প্রাণ ভরে পান করে তৃষ্ণা মেটাতে। সেই পানি মূলত দূষিত। পানি জিনিসটা কিন্তু অদ্ভুত। এটা নষ্ট হোক দূষিত হোক এটা থেকে বোঝা যায় না, যতক্ষণ না পানি মুখে নেওয়া হয়। এর স্বাদ গ্রহণ করা হবে ততক্ষণ না বোঝা দেয় আসল সমস্যাটা কি ওই পানিতে। যেই পানিকে তৌসিফ অমৃত বিশুদ্ধ সুধা ভেবে পান করেছিল, মজেছিল যার রসে ভরা প্রেমে, সেই প্রেমের সুধা তাকে গোল খাইয়ে ছাড়লো একদম ভরা মাঠে একা ছেড়ে চলে গেল। তৌসিফ তখন সাঁতার না জানা এক সাঁতারু। সে ডুবলো। শুধু কি ডুবলো, সে অতলে হারিয়ে গেল। সকলের সম্মুখে ডাট ফাটে চলা তৌসিফ তালুকদারের মুখে চুলকানি মেখে চলে গেল পিয়াসা। সে পিছু তাকায়নি। এত প্রেমের সুধা রেখে সে তার সুখ খুঁজেছিল ভিন্ন কিছুতে। যাকে তৌসিফ নিজের গন্তব্য ভেবে থমকেছিল, তার সেই গন্তব্যের নিজে আরেক গন্তব্য খুঁজছিল। দোষটা তাহলে কাকে দেওয়া যায়? প্রশ্নটা তো তারই রয়েই যায়। ভোর কেটে গিয়ে সকাল হতে শুরু করলো। চারিপাশে পাখির এমন কান ধাতানো শব্দ যা শোনা আর টিকতে পারল না পৌষ। ক্ষুধায় পেটটা কেমন মুচড়ে উঠল। তখনই অলস পৌষ মুখ থেকে কাঁথা সরালো। দিন দুনিয়া হুঁশ হারিয়ে পৌষ তখন সব ভুলে গিয়েছে। তবে সাময়িক সুখ তার কপালে সইল না। বিশাল চওড়া দুটো পেশিবহুল বাহুতে নজর পড়তেই চমকে উঠল পৌষ। ফর্সা বাহুতে ফাটা চোখ তাকিয়ে যতটুকু পারল নজর লাগালো ও। বলা তো চায় না এই সুযোগে আবার আসবে কিনা। গত রাতের কিছু মনে পড়তে পৌষের ধান ভাঙল। উদাম গায়ে থাকা তৌসিফ তালুকদারকে আরেকবার দেখায় সে ওয়াশরুমে ছুটল। রাতভর সে চেপে রেখেছিল, এখন ওয়াশরুমে যাওয়াটা মাস্ট হয়ে দাঁড়িয়েছে। দুইবার ইউরিন ইনফেকশনে হয়েও শিক্ষা হলো না তার। পৌষ জানে আগামী দুইবারেও তার শিক্ষা হবে না। ওয়াশরুমে ঢোকা মাত্রই বাঁধল বড় বিপত্তি। এত বড়সড় সাদা বাথরুমে পৌঁছন না। উচ্চ মধ্যবিত্ত পরিবারে যা থাকে তাই তাদের আছে। ইয়া বড় বিশাল জমিদার বাড়ি ও বলা চলে, তবে এই রাজপ্রাসাদের নাই না। মুখ ভেঙ্গাল পৌষ। ফকিন্নিদের আবার এত ঢং, হলুদ বাতি জ্বালাই রাতে, অথচ এখন দিনে তাহলে এসব হলুদ বাতি দেখতে হবে। বাথরুমে মানেই তো রেস্টরুম। এই রেস্টরুমে হলুদ বাতি কে লাগায় আজও? ঝাঁটার মতো রুমের এক কোণে বসে আছে পৌষ। গতরাত থেকেই কিছুটা ভয়ে আছে ও। ভয়ঙ্কর এক বাসরাত কাটিয়ে উঠলেও এখনও স্মৃতিগুলো ভুলতে পারেনি। ভাবতে শরীরে কাঁটা দিয়ে ওঠে যেন। গতরাতে যখন তৌসিফ তালুকদার অচল হয়ে হাত দিল পৌষে, তখনই পৌষ ভেবে নিয়েছিল তার ব্যাচেলর জীবনের ইতিবুঝি ঘটল। না ভাবার কোনো কারণ ছিল না। তৌসিফ বিয়ের পরই পৌষের কোমরে চেপে ধরেছিল। তার হাতের ছোঁয়াগুলো পৌষ মানতে পারেনি, না কোনোদিনও পারবে।
নোংরা এক পুরুষ এই তৌসিফ তালুকদার। গত রাতে নোংরামি করা তার নিয়ত আছে, কি নেই তা বুঝবে কিভাবে পোষ? সে কি থেকেছে বা কাছাকাছি কোনো খবর জানে? ভাষা ভাষা খবর পুরো এলাকাবাসী জানে তৌসিফ তালুকদার কেমন। কাজের মেয়ের সাথে ওর সম্পর্ক আছে কথাটা ভাবতেই ঘৃণায় গা রিডি করে উঠল পৌষের। এমন জঘন্য চরিত্রহীন এক পুরুষের পৌষে তিন কবুল বলে নিজের জীবনে তাকে জড়িয়েছে পৌষ। হোক রাগ করে অভিমান করে, কিন্তু বিয়েটা তো সত্যি, জীবনের সবচাইতে বড়তম সত্যি। এই সত্যি ললাট থেকে পৌষ কোনোদিনও মুছতে পারবে না। আমৃত্যুর সকলে জীবনে তৌসিফ তালুকদারের বউ পৌষরাত হক পৌষ। এমন একজন পুরুষের বউ যে কিনা তার ওই নোংরা হাতে কত নারীকে ছুঁয়েছে ইয়াত্তা নেই এর। আগের বউ নিশ্চিত এই কারণেই সব ছেড়ে চলে গিয়েছে, এছাড়া তো আর কোনো কারণ পৌষ দেখে না। রুচিহীন পুরুষ গতরাতে আঁচলে হাত দিয়ে বেহারের মতো কতটা অস্বাভাবিক ভাবে বলল, আমি সাহায্য করি পিন ছুটাতে, একা পারবে না? কেন রে ভাই, পৌষ কি বলেছে তোকে নলার মতো ওকে সাহায্য করতে? পৌষের কি হাত নেই? তুই কেন চাইবি সাহায্য করতে? যা তোর কাজের মেয়েকে সাহায্য কর পিন ছুটাতে। কথাগুলো মনে মনে বলে পৌষ সরে দাঁড়ালো। তৌসিফের মোটেও ভালো লাগলো না ব্যাপারটা। সে বিয়ে করা বউ এনেছে, বউয়ের প্রয়োজন তো সব তাকে দেখতে হবে। এক ভুল মানুষ কতবার করে, পৌষকে হাতছাড়া কোনোদিনই করবে না সে। ভালোবাসা এখনও জন্মে নেয়নি পৌষের প্রতি, কোনো অনুভূতি ও এখনও জাগ্রত হয়নি, এটাই স্বাভাবিক। মানসিক টান এত তাড়াতাড়ি তো আর আসে যায় না, মানুষের সময় লাগে, সে সময় নিবে। মানুষ বলে এক দেখায় প্রেম হয়েছে, তৌসিফের কাছে এটা মিথ্যা মনে হয়। এক দেখায় প্রেম হয় না, এক দেখায় হয় চাহিদা, আকাঙ্ক্ষা, তীব্রভাবে কাছে টানার অদম্য এক উচ্ছ্বাস। সেটা ভালোবাসা নয়। ভালোবাসতে হলে আগে মানুষটাকে জানতে হবে, তাকে চিনতে হবে। পছন্দ অপছন্দ, চেনা জানা, কিছুটা মিলেমেশা, সব কিছুটা সময় তাকে একাকী মনে করে, অতঃপরই প্রেম ভালোবাসা। এই ভালোবাসা থেকেও গভীর ভালোবাসা তৌসিফ তালুকদার বেসেছিল। সেই ভালোবাসায় তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে গিয়েছে। নামমাত্র স্বামী বলেই তৌসিফ চেয়েছিল পৌষকে সাহায্য করতে, কিন্তু পৌষ ভেবেছিল ভিন্ন কিছু। ও নিজের আঁচল টেনে সরিয়ে ভীতু অথচ রাগী গলায় বলেছিল, আমার কাছে আসার চেষ্টা করবেন না, আপনার ছায়া আমার ঘৃণা লাগে। ব্যাস, তৌসিফ তালুকদার খেপে যাওয়ার জন্য এই দুটো লাইনই যথেষ্ট ছিল। লাল দুটো চোখ দিয়ে তখন তাকালো পৌষের দিকে, তখন যেন পৌষের প্রাণ পাখি উড়ে পালালো যেন। তৌসিফ ক্ষিপ্ত হাতে পৌষের আঁচলটা টেনে এক হাতে পেঁচিয়ে নিল। চোয়াল শক্ত করে বলেছিল, স্বামীর ছোঁয়া ভালো লাগে না তাহলে কারটা লাগে? ওই বকেটের প্রেমিকেরটা? হতবাক অবাক পৌষ বলদের মতো দাঁড়িয়ে রইল, কিছু বলার মতো ছিল না তার। এই সুঠাম দেহের মানুষটার সামনে নিছক দুর্বল এক প্রাণী সে। নিজেকে বিসর্জন দিতে প্রস্তুত হওয়ার আগেই তৌসিফ দক্ষ হাতে একে একে সব পিন ছাড়িয়ে দিল। কোচির পিনটা সেসব খুললেও ড্রেসিং টেবিলে রেখে যেই না পিছু করলেও অমনি দেখলো পৌষ শুয়ে পড়েছে। মেয়েটা যে ভয় তখনও কাঁপছে তার টের পেয়েছিল তৌসিফ। সে শুধু চেয়েছিল পৌষ যাতে ফ্রেশ হয়, রিল্যাক্স হয়, তাহলে আরাম পেত। কিন্তু না, এই মেয়েটা একটা তেরা। তাকে সামাল দিতে তৌসিফের ঘন পল্লবে অবিশিষ্ট চোখই যথেষ্ট। কথাগুলো বলতেই মুখটা কেমন এখনও দুকদুক করে উঠেছে। তৌসিফের ঘুম এখনও ভাঙেনি। পৌষ পা টিপে টিপে বারান্দায় গেল। বিশাল বড় বারান্দায় দেখা মিলল কিছু আনকমন ফুলের চারার। হয়তো এমনি এমনি এইসব পৌষের নজর কাটত, তবে আজ কাটল না। বিষাদের টইটুম্বর তার বুকটা ছটফট করে উঠল কারোর জন্য। মানুষটা কি তার পুষিকে এখন মনে করেছে না? সে কি ভালো আছে? তার হৃদয় পোড়া গন্ধটা ঠিক কেমন? পৌষ আর ভাবল না। বাহিরে তাকাতেই দেখল রোডের টং দোকানটাতে দাঁড়িয়ে হেমন্ত। একটানে সে দেখেছে পৌষকে। চিনচিনে ব্যথা শুরু হলো তার বুকে। সিগারেটে হাতে সকাল সকাল এখানে কেন দাঁড়িয়ে আছে হেমু ভাই? তা বুঝলো না পৌষ, বুঝতে চাইল না, শুধু তীব্র অভিমানে মুখ ফুলিয়ে চলে গেল সেখান থেকে। হেমন্ত তখন আধ খাওয়া সিগারেটে হাতে দাঁড়িয়ে রইল। তাদের পোস্টটা এভাবে এলোমেলো হয়ে আছে কেন? তাকে কি রাতে কেউ নতুন পোশাক ও দেয়নি? মুখটাও এত মলিন কেন? কেউ বুঝি জানে না তাদের পোস্ট সারা রাত একটু একটু খায়? কেউ কি জানে যে ওর আয়োডিন ডেফিসিয়েন্সি আছে? ওর যে মাথা ঘুরায় একটু পরপরই। তৌফিক উঠল সকাল 10টা নাগাদ। আড়মোড়া ভেঙে পাশে উঠে বসতেই গলায় চুলকালো হঠাৎ। হাতে করে একটা লম্বা চুল আসতেই মনে পড়ল, আজ অনেক বছর পর কারো চুল এভাবে তার শরীরে পাওয়া গেল। নিশ্চিত পৌষের চুল এটা। ওর খোঁজে আশেপাশে তাকাতেই দেখলো পৌষ এক কোণে গুটিয়ে বসে আছে। হঠাৎ এইভাবে ওকে দেখে মায়া হলো তৌসিফের। শুকনো মুখটা দেখে বোঝা যাচ্ছে সে খায় না অনেক ঘন্টা ধরে। মাথাটা কাত হয়ে থাকতে বোঝা গেল না ঘুম না সজাগ। তৌসিফ এগিয়ে এসে সামনে দাঁড়াতেই দেখলো চোখ বুঝে আছে পৌষ। এককালে হাত দিয়ে ডাকলো তৌসিফ, পৌষ রাত। কিছুটা লাফিয়ে উঠল পৌষ, নিজের এতটা কাছে অর্ধ উন্মুক্ত তৌসিফ তালুকদারে দেখে চমকালেও ওকে ভরকানোর সুযোগ দিল না শরীর।
দাঁড়িয়ে থাকা পৌষ তপ করে বসে পড়তেই তৌসিফ বাহু চেপে ধরল। কপালে চিন্তার ভাঁজ দেখা দিল। চিন্তিত স্বরে বলে উঠল, পৌষরাত, কি হয়েছে? আর ইউ ওকে? এই টাকাও আমার দিকে। খালি পেটে মাথা ঘুরিয়ে উঠেছে পৌষের। মনে হচ্ছে বমি এসে পড়ল গলায়। ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে ঢুকলো ও। পেছনে হাজির তৌসিফ। পৌষের লজ্জা লাগলো অচেনা এই লোকের সামনে বমি করতে। কি বলেছে পিছু পিছু আসতে? এখন কি বিয়ের পর বমি করেও শান্তি পাবে না পৌষ? তৌসিফ নিচে পৌষকে ধরে আনলো রোমে। দুর্বল পৌষ চাইতেও হাতটা ছাড়াতে পারল না। এই লোকের ছোঁয়া তার সীমাহীন ছড়িয়ে যাচ্ছে। হঠাৎ গম্ভীর কণ্ঠে তৌসিফ জিজ্ঞেস করলো, বিয়ের শাড়িটা অনেক পছন্দ হয়েছে তোমার, বুঝেছি, তাই এখনও পরে আছো। ইজন্ট ইট আনকমফোর্টেবল? লজ্জা পেলে পৌষ তবুও কথা বলল না। তৌসিফ আলমারি থেকে এক পার্ট খুলে বলল, তোমার জন্য এখানে কাপড় রাখা আছে, চেঞ্জ করো, আমি আসছি। বলি তৌসিফ বের হলো। পৌষ দেখলো আলমারি ভরা কাপড়। হাতের কাছে এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকেই দুটো গালি দিল পৌষ। কাপড়ের ভাঁজে গোপন কাপড় রাখা। হাই তৌবা, সাইজ ও খাপে খাপ, মাইন্ড কার বাপ। কিভাবে জানলো এটা? কে বলল? চাচি বাদে তো কেউ জানে না। চাচি কিনে দেয় এসব? এই লম্পট লোক কি তাহলে চাচিকে জিজ্ঞেস করলো এসবের সাইজ? লজ্জা, ভয়, রাগ, ক্ষোভ সকল কিছুর সংমিশ্রণ এখন পৌষের মাঝে। ছোট্ট একটা মেয়ে রুমে ঢুকলো ঝাড়ু হাতে। পৌষ তখন মাথায় টাওয়াল পেঁচিয়ে কাউচে পা গুটিয়ে বসে আছে। কাজের মেয়েটা ঢোকা মাত্রই পৌষের চোখে আপাদমস্তক মেয়েটাকে দেখে যাচ্ছে। একবার ভাবছে এই মেয়ের বয়স কত হবে, সর্বোচ্চ 15 কি 16। তবে কি এই পিচ্চির সাথে তৌসিফ তালুকদার ওইসব করলো? এতটা নিজ? মেয়েটার চেহারা কিছুটা মায়া মায়া। সেও পৌষকে কুটিয়ে কুটিয়ে দেখলো। বলতে চাইলো অনেক কিছু, তবে পৌষ কথা না বলাই সেও কথা বলতে পারছে না। যারও হাতে দাঁড়িয়ে আছে সোজা হয়ে। পৌষের রাগ হলো, ভীষণ রাগ। কত বড় সাহস এতটুকু মেয়ে ওইসব করে ওই দামড়া 440 ভোল্টেজের ব্যাটার সাথে। ফিনফিরে শরীরটার দিকে তাকিয়ে পৌষের আবার সন্দেহও হলো। যতটুকু লোকমুখে শুনেছে তাতে তো বয়স আরেকটু বেশি হওয়ার কথা। কৌতূহল দমাতে না পেরে পৌষ বাজকই গলায় প্রশ্ন করলো, কত বছর তোমার? আহা, এই বাজকই গলায় যেন মেয়েটার কানে গুঞ্জন তুলল। গদগদ কণ্ঠে সে পেটের নাড়ি ভুড়ির প্যাচের মাঝে যত কথা ছিল সব উগলে দিল একসাথে। ছোট ভাবি, আমার নাম মিনু, বয়স 14। আমার বড় আপা ও এখানে কাম করতো, কিন্তু সে কামের বুয়া না। বুয়া কইলেই ছাদ করে ওঠে। হে একটু বাইরে আছে এখন। আব্বা আম্মা এইখানে আহে মাঝের মধ্যে কাম কইতা দিত। তখন কাম অনেক থাকে। ওহো, আমি কিন্তু শুদ্ধ ভাষায় কথা কই ছোট ভাবি। এখন হঠাৎ আপনারই থেকে মাতৃভাষা জেগে উঠল মনে। মামা যদি শোনে আমি আঞ্চলিক ভাষায় কথা বলছি তাহলে দেবে 2 ধমক। সে যে কি রামধমক ছোট ভাবি। একবার ধমক খাইয়া 3 দিনের জ্বরে ভুগছি। মামাই আবার ওষুধ আইনা দিল। মেলা ভালো মানুষ, তবে বদও আছে। একবার চাপাটি নিয়ে উঠছিল মারতে, কিন্তু আমাকে না মারে অন্য একজনকে। আচ্ছা, আপনি একটু আগের ভাবের মতো সুন্দর না। সে আসিল মেলা সুন্দরী। বাবা কি চোখ! মামা তো হেরে চোখে হারাতো, সারাক্ষণই পিউ পিউ করতো। কতবার যে হেগো আদর সোহাগ চোখে পড়লো। তবে আমি তখন অনেক ছোট ছিলাম বলে একটু লজ্জা লজ্জা পান করলো। হা করে তাকিয়ে রইল পৌষ। এতটুকু মেয়ে বলে কি? এ তো শুধু পাকনা না, বরং ঝুলা হয়ে গিয়েছে। আর ওই ব্যাটা বুড়ো, সে কিনা? না, আর ভাবতে পারল না পৌষ। তার মাথায় ঘুরে উঠেছে আবারও। মিনু আর কথা না বলে ফটাফট বিছানার চাদর পাল্টে দিল। রুম ঝাড়ু দিয়ে দক্ষ হাতে গোছগাছ করে চলে গেল। পৌষ মাথা হেলিয়ে বসে রইল। তার ভালো লাগছে না আর। তৌসিফ রুমে ঢুকলো ফোনে কথা বলতে বলতে। কথার বলার ফাঁকেই সে পৌষকে দেখে নিল। পাকিস্তানি একটা 3 পিস পরনে, তার দেখতে বেশ লাগলো। তৌসিফ ফোন কেটে বিছানায় ছুঁড়ে মারল। পৌষের কাছে এগিয়ে আসতেই পৌষ চমকালো। তৌসিফ ওর মাথায় পেছানো টাওয়ালটা খুলে দিয়ে লম্বা চুলগুলো মুছে দিল। পৌষ ভয়ে জমেছে একদম। এই লোক এখন তার হাতে ওর চুল মুছে দিচ্ছে। এই হাতে নাকি চাপাটি তুলেছে। হায় আল্লাহ, না জানি কবে শিরোনাম ওঠে নতুন বউকে চাপাটি দিয়ে কুবিয়ে হত্যা করে চরিত্রহীন বুড়ো। পরক্ষণে ভাবল না, এত বড়লোক মানুষ নিশ্চিত সাংবাদিকের টাকা গিলাবে, ধামাচাপা দিবে নিজের কুকর্ম। পৌষের শরীর তখন মৃদু কাঁপছে, যা ভালোই টের পেল তৌসিফ। পৌষের চুলে আঙ্গুল চালিয়ে যতটুকু পারল ভেজা চুল গুছিয়ে দিতে দিতে বলল, একদম না পারলে হেয়ার ড্রায়ার ইউজ করবে। চুলে হিটে চুল নষ্ট হয়ে যাবে। তোমার চুলগুলো অনেক সুন্দর পৌষরাত, আমার ভালো লেগেছে। আমার চুলগুলো এমন ছিল, ঘন, কালো আর লম্বা। কথাগুলো বলতে বলতে পৌষের চুলের ভাঁজে যখন নাক ডুবিয়ে ছোট্ট করে শ্বাস নিল তৌসিফ, তখন পৌষের মনে হলো এবার মরণ নিশ্চিত। পৌষ আর বাঁচবে না। তবে তা হলো না। সেকেন্ডের ব্যবধানে তৌসিফ সরে এলো, খুবই সাবলীলভাবে পড়ল। শুধু ঘ্রাণটা ভিন্ন। বলে টাওয়াল রাখতে গেল ওয়াশরুমে। পৌষের দম ছাড়ল। এভাবে টিকা যাচ্ছে না। এই লোক হুটহাট অনেক কাছে চলে আসছে। পৌষের ঘৃণা লাগছে। এই লোকের দেওয়া কাপড় গায়ে দিতেও ঘৃণা লাগছে। একদিনও হলো না, অথচ পৌষের দম আটকে আসছে। এখানে কিভাবে থাকবে ও?
তৌসিফ এসেই পৌষের হাত ধরে নিতে চাইলো বাহিরে। এত ধরাধরির পর এবার তৌসিফ পৌষ মেনে নিতে পারল না। হাত ছাড়িয়ে নিয়ে ছাঁচালো গলায় বলেই ফেলল, এত কেন ছোঁয়াছুঁই করেছেন আপনি? এত যেহেতু ধরার শখ, তাহলে গুটিয়েছেন কেন? যা করার করুন, দয়া দেখানো বন্ধ করুন। কি ভেবেছেন আমি জানি না কিছু? সব জানি আমি। আর কিছু বলার আগে পৌষকে থামিয়ে দিল তৌসিফ। ওর কানের কাছে মুখ এনে শুধু বলল, তুমি যদি এতই ডেসপারেট হও দেন আই হ্যাভ নো প্রবলেম পৌষরাত। তবে এখন একটু ধৈর্য ধরো। বড় আপা আসছে বাসায়, চুপচাপ তার সামনে ভদ্রভাবে থাকবে। বাকি যা চাইছে সব দেব। রাত পড়লে তখনই দিতাম। আমার তো কোনো ছোঁয়াচে রোগ নেই তোমার মতো। এই দফায় পৌষ কাঁদতে চাইল। এই লোক তাকে যা বলে অপমান করে যাচ্ছে। পৌষ মানতে পারছে না, এত অপমান সহ্য করার মতো না। তৌসিফ ওর হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। তৌসিফের বড় আপা সহ দুজন ছেলে উপস্থিত আপাতত। টেবিলের কাছে আসতেই তাইফা উঠে দাঁড়ালেন। ভাইয়ের বউকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, অনেক বড় হয়ে গিয়েছ পৌষ। কত ছোট দেখেছি তোমাকে। তোমাদের উঠোনে যখন খেলতাম তখন একদিন দেখেছিলাম ছোট্ট পিচ্চিটা আমার সম্পর্কে ভাবি হবে। কোনোদিন ভাবিনি সোনা। বসো, খাবে আগে, পরে কথা হবে। পৌষকে নিজের সাথে করে নিয়ে বসলেন তিনি। ঠিক পাশে বসা তৌসিফ ব্রেডে বাটার লাগিয়ে পৌষকে দিল তৌসিফ। নাক মুখ কুচকে তাকালো পৌষ। এসব অখাদ্য তো সে খায় না, কিছুতেই না, মরণকালেও না। ওর নাক কুচকানো তৌসিফ খেয়াল করলো। জুসের গ্লাসে চুমুক বসে পৌষের প্লেটে ডিম তুলে দিল। পৌষের মুখভঙ্গি বদলানো না, খাচ্ছে না আবার উঠেও যাচ্ছে না। পৌষ শুধু পুতুলের ন্যায় বসে আছে। তৌসিফ সবার সামনেই জিজ্ঞেস করলো, খাচ্ছ না কেন? পৌষ কথা বলল না। তাইপও তাকালো পৌষের দিকে। চারজোড়া চোখ ওর দিকে তাকাতেই অস্বস্তি শুরু হলো পৌষের। তৌসিফের হঠাৎ মনে হলো হয়তো শরীর খারাপ লাগছে ওর, তাই পৌষের মাথায় হাত রেখে বলল, খারাপ লাগছে? পৌষ মৌন রইল এখনো। তাইফা পৌষের মুখের সামনে ব্রেড ধরলেন, আদরের সহিত বললেন, আমি খাইয়ে দিচ্ছি সোনা, হাঁ করো। পৌষ চুপ থাকতে তৌসিফ এবার কিছুটা গম্ভীর স্বরে বলল, কথা বলো পৌষরাত, কি সমস্যা হচ্ছে তোমার? কেন খাচ্ছ না? তৌসিফের গম্ভীর কণ্ঠে পৌষ এবার কেটে দিবে দিবে ভাব। তাইফাও বুঝলো ব্যাপারটা। তৌসিফ পৌষের কবজিটা চেপে ধরে টেনে তুলল চেয়ার থেকে। একদম সোজা হয়ে দাঁড়িয়ে তাইফার দিকে তাকিয়ে বলল, আপা তোমরা খেয়ে নাও, আমি দেখছি ওর সমস্যা কোথায়। বলে আর দাঁড়ালো না এক পলক, সোজা রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। পৌষকে বিছানায় বসিয়ে ও শুধু দরজাটা লক করেছে। পিছু ফিরতেই দেখলো পৌষের চোখে মুখের ভয়ের ছাপ। তৌসিফ বুঝলো না এতটা ভয় কেন পেল মেয়েটা। ও তো এখনো একটা ধমক পর্যন্ত দিল না। তৌসিফ যেই না এগিয়ে আসবে কিছু বলতে অমনি সাহসী চঞ্চল পৌষ হু হু করে কেঁদে উঠল। মিনুর কথাগুলো শুনে রাগে ভয়ে ওর অন্তরাত্মা কাঁপছে। এতক্ষণে চেপে রাখলেও তৌসিফ সামনে আসলেই ওর মনে হচ্ছে কখন না জানি চাপাতি নিয়ে ওকে মারতে আসে। তৌসিফ ওর হঠাৎ কান্নায় চমকালো। দ্রুত পায়ে এগিয়ে আসলো। নীলে পৌষের গলার শব্দ বৃদ্ধি পেল, মা, হেমু ভাই, চাচি আমাকে মেরে ফেললো, আমি থাকবো না এখানে। পৌষের এই আচরণ বুঝলো না তৌসিফ। শুধুমাত্র ধরে আনাতে এতটা ভয়, তাও কিনা সামনের জন পৌষ নিজে। এই মেয়ে যে পাজি, সেই পাজির পা ছাড়া পৌষরাত পেল ভয়, তাও কিনা তৌসিফ তালুকদার এখনো কিছু করলোই না। পৌষের কান্নার শব্দ যখন বাড়তে লাগলো তখনই হঠাৎ তৌসিফ ওর মুখ চেপে ধরল। বড় বড় চোখ করে তাকালো পৌষ। ছটফটানি বেড়ে গেল কয়েক গুণ। সমান তালে হাত পা ছুড়ে যাচ্ছে ও। দুই একটা লাথিও লাগলো তৌসিফের গায়ে। নিজেকে যথাযথ শান্ত রেখে তৌসিফ শুধু ওকে বলল, শান্ত হও পৌষরাত, আপা বাসায়, একটা অনুরোধ করেছিলাম, আপার সামনে শান্ত থাকতে বলেছিলাম। এতই শান্ত হয়ে গেলে যে কথাই বললে না। কেন খাচ্ছিলে না? আপা কি ভাবছি বলো তো? পৌষ উত্তর দিতে চাইল, শব্দ করলো ও। তৌসিফ ওহ বলে ওর মুখটা ছাড়তে ছাড়তে বলল, আর শব্দ করবে না, আপা বাসায়, আমাকে সময় দাও। মুখটা ছাড়া মাত্রই জোরে জোরে শ্বাস নিল পৌষ। এই পর্যায়ে তার হকচকিয়ে হিচকিয়ে উঠে গেল। তৌসিফ পাশে থাকা গ্লাসটাতে পানি ভরে নিয়ে ওর মুখের সামনে ধরতেই পৌষ পানি খেলো। খেলো পুরো গ্লাস ভরে পানি খেলো। এমনিতে খালি পেট, তার উপরে এমন পানি খাওয়াতে সেটা পেটে সইল না। দুটো হিকিক শব্দ তুলে একদম তৌসিফের ওপরে পায়ের ওপরে বমি করে দিল। বমিতে শুধু পানি বের হলো। তৌসিফ তাকিয়ে রইল। এই মেয়েটাকে বুঝে উঠতে পারছে না ও। এত 12 মাসই রোগী মনে হচ্ছে তার। রাত থেকে কেমন অসুস্থ অসুস্থ। নিজের পা ধুয়ে এসে প্যান্টটাও চেঞ্জ করে নিল ও। ও বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মেয়েটা তখনও কাঁদছে। নিশ্চিত খারাপ লাগছে। কিছুটা মায়া হলো তৌসিফের। পৌষ ভয় পাবে এটাই স্বাভাবিক। এলাকায় সবাই তাকে ভয় পায়। নিজের দাপট বজায় রাখা জানে তৌসিফ তালুকদার। নরম কোমল বরফ সে শুধু দুজনের জন্যই। তারা কেউ এখন হচ্ছে তার কাছেই নেই। তাহলে কার জন্য তৌসিফ তালুকদার নিজে খোলস মুক্ত করবে? কেউ কি আদৌ তাকে চায়? সবাই টাকা চিনে, ক্ষমতা চিনে। তৌসিফকে কে চায়? শুধু তার ক্ষমতার বলে তার আগে পিছে মানুষ করে। যেই দিন শুধু ক্ষমতা থাকবে না, সেই দিনই কেউ থাকবে না ওর কাছে।
তা খুব ভালো ভাগ করেই জানে ও। বড় আপাকে সে সম্মান করে, মায়ের পর আপা তাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। তৌসিফ চাইছে না আপা পৌষকে নিয়ে চিন্তা করুক, কিন্তু ঘুরে ফিরে হচ্ছে তো তাই। তৌসিফ পৌষের কাছে বসলো, পাশ থেকে টিস্যু এনে ওর চোখ মুছে দিতে দিতে বলল, সকালে নাস্তার কি খাও পৌষরাত? পৌষ কথা না বলে তৌসিফ এবার ওর মুখটা ওর সামনে নিয়ে বলল, প্রশ্নের উত্তর দাও। ভয়ে ভয়ে তাকাই পৌষ, কাপা সরে তার। কথা বলতে গিয়েও ঠোঁট দুটো ভীষণ কাঁপলো। তৌসিফের কপাল কুঁচকে গেল। পৌষের ঠোঁট দুটো সাদা হয়ে গিয়েছে, অথচ মেয়েটার ঠোঁট ঈষৎ গোলাপি। সে দেখেছে সকালে ঘুমন্ত অবস্থায় তড়িৎ বেগে পৌষের গালে হাত রেখে অনবরত ডাকতে লাগলো। ওকে পৌষ ভাবলো হয়তো সে প্রশ্নের উত্তর চাইছে, তাই কাপা কাপা গলায় জানালো, পরোটা চা। আর বলতে পারলো না মেয়েটা। তৌসিফের কিছু বুঝতে উঠতে বাকি রইল না। খালি পেটে মেয়েটা আবারও বমি করতে চাইল, হলো না। পৌষকে রেখে তৌসিফ সেকেন্ডের ব্যবধানে বাইরে গেল, পুনরায় ফিরে এলো। পৌষের মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে ঠেস দিয়ে তুলল। মিনু ততক্ষণে দুধ হাতে ফিরে এসেছে। গোল গোল চোখ দিয়ে তৌসিফের বুকে পৌষকে দেখালো ও। নতুন বউ নিয়ে মামা এসব ঢলাঢুলি করছে, তা বড় আপাকে জানাতে হবে, সারা বাড়িতে জানাতে হবে, মামার বড় ভাবিকে জানাতে হবে। সে বারবার বলেছে এখানকার খবর পই পই করে তাকে দিতে। তৌসিফ মিনুকে বেখেয়ালি দেখে ধমক দিল। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মিনু। দুধের গ্লাসটা এগিয়ে দিতেই তৌসিফ তা পৌষের ঠোঁটের সামনে ধরল। এতটা যত্ন করে পৌষকে কে খাওয়াবে? কবে খাওয়া ইচ্ছে মনে পড়ল না পৌষের। সে ফিকরে কেঁদে উঠতেই তৌসিফ আরেকটু বুকে চেপে নিল ওকে। কারো উষ্ণ চওড়া বুকে ঠাঁই পেতেই লতার মতো পেঁচিয়ে যেতে চাইল পৌষ। ভুলে গেল মানুষটাকে, গুটিয়ে ওভাবেই দুধটুকু খেলো। তৌসিফ হাতের উল্টো পিঠ দিয়ে সযত্নে মুছে দিল পৌষের ঠোঁট, চুলগুলো গুছিয়ে হাত বুলিয়ে আদর দিল। দরজায় দাঁড়িয়ে তাইফা হাসছে। তার ভাইটা বুঝি এবার একটা সুন্দর সংসার হবে। ঝটপট ভেবে নিল সে পৌষকে বলবে অতি শীঘ্রই বাচ্চা নিতে। খাঁখা করা বাসাটা তাতে হইচই পূর্ণ হবে। মিনুকে ওখানে দেখেই ধমকে উঠলেন তিনি। দৌড়ে ছুটে পালালো মিনু। তাইফা চিন্তিত হলেন আবারও। এই দুটো বোন থেকে তার ভাইকে কিভাবে সরাবে সে? জঘন্যতম সম্পর্কের ইতি করে কবে ঘটাবে? তৌসিফ কেন এদের জীবন থেকে উপড়ে ফেলছে না? সে কি পারে না নতুন কাজে লোক রাখতে? কেন এদেরই দরকার হবে? এখন ঘরে বউ আছে, সকল চাহিদা সে পূরণ করবে। তাহলে কেন এই কাজের মেয়েকে বিদায় করছে না? না জানে কবে টপকে পড়ে আবার বড়টা। হক বাড়িতে আজ সকাল থেকেই মরা মরা ভাব। হেমন্ত ভোর থেকে বাসায় নেই। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে কোথায় যেন গেল। চৈত্র আর জ্যৈষ্ঠ দেখেছে ওরাও সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু হেমন্তর চোখে তাকিয়ে গলা দিয়ে আর স্বর বের হয়নি তাদের। সোজা বাসায় চলে এসেছে। চৈত্রের ধারণা তালুকদার বাড়ির সামনে গিয়েছে হেমু ভাই। কারণ আছে অবশ্য, ওই পাকা রাস্তা দিয়েই মেইন রোড। তারপর সামনে গেলেই চিকন একটা গলি দিয়ে শর্টকাটভাবে পৌঁছানো যায়। চরিত্রের মন বলছে পৌষ আবার কাছে গিয়েছে হেমু ভাই। ইনিমিনি দুইজনই গাল ফুলিয়ে বসে আছে। বিহা ও মন খারাপ করে বসে আছে। টেবিলে বসেছে সবাই বড় চাচার ভয়। সকলকে জহুরি চোখে পর্যবেক্ষণও করলেন বড় চাচা। তার উপরে সকলে রাগ, অভিমান আর অভিযোগ তিনি জানেন। তবে এমন না কেউ পরিস্থিতি জানে না। বাচ্চারা বাদে সকলেই জানে। হেমন্ত নিজেও জানে সবটা, তবুও তার জেদ কি মানায়? তিনি জানেন রাতভর তার হেমু ঘুমায়নি। ফজরের নামাজ পড়ে সে পৌষকে দেখতে ছুটে গিয়েছে। কে জানে দেখা মিলল কিনা। তার বউ সকাল থেকে কোমরা মুখ করে। আচ্ছা, তার কি বুক জ্বলে না? পৌষ কি তার মেয়ে না? কলিজার টুকরো একটা পৌষ। রোজ সকালে তাকে এলাচ গুঁড়া কে দেয়? পৌষটাই তো ছোট ছোট হাতে মুঠো ভরে এনে দিত তাকে বছর ধরে। আজ কেউ দিল না, কেউ না। বুক ভার হয়ে এলো তার। হঠাৎ একটা ছোট্ট হাতের মুঠো তার চোখের সামনে এলো। চমকে তাকালেন তিনি। বিহার মুঠো। বিহা মুখটা মলিন করে বলল, বড় আপা বলেছে রোজ সকালে তোমাকে দিতে। বিহার ছোট্ট হাত দুটো মুখে জড়িয়ে ধরলেন তিনি। চোখ মুখ লাল হয়ে গেল। সকলের সামনে কাঁদতে পারবেন না বলে উঠে চলে গেলেন। জ্যৈষ্ঠ বিহাকে পেছনে নিজের পাশে বসিয়ে খেতে বলল। হেমন্ত এলো মিনিট দুয়েক পর, এসেই টেবিলে খেতে বসলো। একে একে বাকিরাও এসেছে। চেষ্টা করলো পরিস্থিতি স্বাভাবিক বোঝানোর, কিন্তু কতটুকু পারলো জানে না কেউ। বাকিরা বুঝলেও ইনিমিনি যে মানতে চায় না, বুঝতে চায় না। না পেরে ছোট্ট চাচি দুটোকে ধরে পিঠে দুটো করে কিল দিতেই বাড়িতে কান্নার রোল পড়ল। হেমন্ত কোনোরূপ কথা বলল না। চৈত্র আর জ্যৈষ্ঠ দুটোকে কোলে তুলে নিল। বিষাদে পরিপূর্ণ হক বাড়ি। বাড়ির জানটা যেন অন্য বাড়ি। নিজ হাতে পৌষকে পরোটা ডিম খাইয়েছে তৌসিফ। ব্যাপারটা কিন্তু সহজ ছিল না মোটেও। দুধ খেতে গায়ে জোর ফিরে এসেছে ওর। তৌসিফের হাতে খাবে না ও। তাইফা পাশে এসে বসতে পৌষ দমে গেল। চুপচাপ মাথা নিচু করে খেয়ে নিল পৌষ। তাইফা পৌষের মাথায় হাত বুলিয়ে দিল। এটা ওটা বোঝালো। পৌষ কথা বলল না। তৌসিফ পৌষের মুখ থেকে মুছে দিতে দিতে বলল, তোমার চা এসেছে একটু পরপরই। উঠে হাত ধুতে গেল তৌসিফ।
একা পৌষকে পেয়েই তাইফা কথা তুলল। পৌষি, আজকাল তো যুগ ভালো না সোনা। ইলেকট্রনিক ডিভাইস আমরা এতটাই ব্যবহার করেছে তা আমাদের শরীরেও ইফেক্ট ফেলেছে। ফর্মালিটির সমস্যা এখন ঘরে ঘরে। তোমার বয়স পারফেক্ট সোনা, এখনই বাচ্চা কাচ্চা নিয়ে নাও। তোমারও একা লাগবে না। ভেবো না সেকালের আমি, তাই বলছি। বা তুমি হয়তো ম্যারিড লাইফ এনজয় করতে পারবে না। বাচ্চা হোক, পালার মানুষের অভাব হবে না, তুমি এনজয় করবে। আজ প্রথম তাই অসুস্থ হয়ে পড়েছ এতটা। পৌষকে অবাক হওয়ার সুযোগ না দিয়েই তাইফা ওর হাত ধরল, কাতর স্বরে আবদার করলো। আমি জানি তোমার হয়তো মা ডাক শোনার বয়স হয়নি, তবে আমার ভাই তৌসিফের তো বয়স হয়েছে বাবা ডাক শোনার। ওর শোক ইচ্ছে ও প্রকাশ করে না, তুমি নিজে বুঝে নিও। শুধু ওকে একটু আগলে রেখো, দেখবে তোমাকে মাথায় তুলে রাখবে। বাসায় আসলে মিষ্টি একটা হাসি দিয়ে পানির গ্লাস এগিয়ে দিও, বিনিময়ে ও নিজের জান এগিয়ে দেবে। ও ভালোবাসার কাঙ্গাল, সব থেকেও আমার তৌসিফের ভালোবাসারই। নিজের সংসারটা বড় করো পৌষি, 3-4টা বাচ্চা যথেষ্ট হবে। পরে যদি তোমার মনে মনে করো তাহলে কম বেশি হোক। ভেবো না ননদ নাক গলাচ্ছে পার্সোনাল ম্যাটারে। তোমাকে ছোট থেকে দেখেছি আমি, ননার শুধু সম্পর্কেই। তোমার অনেক বড় আমি, তুমি অবুঝ পৌষি, তাই শুধু বোঝাচ্ছি। এত এত সম্পদ কী খাবে, সব তোমার আর তোমার সন্তানেরই থাকবে। পৌষের লজ্জায় কান নাক লাল হয়ে উঠল। বড় আপা যে ওকে অসুস্থ থেকে এতটা উল্টাপাল্টা ভেবেছে, যা বোঝা হয়ে গিয়েছে ওর। এজন্যই কাজের লোকসহ বাকি ছেলে দুটো ওভাবে দেখছিল ওকে। আর বলে কি এই আপা, 3-4টে বাচ্চা কোথায় পাবে পৌষ? কি করবে ইম্পোর্ট এক্সপোর্ট? পৌষ জীবনেও না, ইহকালেও না। তার বুড়ো চরিত্রহীন ভাইকে বলুক বাচ্চা পয়দা করতে, কাজের বুয়া তো আছেই। ওটাকেও কাজের বুয়াও বলা যাবে না, ম্যাডামের মাইন্ডে লাগবে। বাহ, চমৎকার চমৎকার। এসব কানিকুনি মানুষ কেন পৌষের জীবনে আসে অসহ্য। তৌসিফ পুনরায় রুমে ঢুকে মাত্রই বড় আপা বেরিয়ে গেলেন। চা দিয়ে গেল মিনু। তৌসিফ পকেট থেকে মানিব্যাগ পড়তে পড়তে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে পৌষরা? কুত্তা কুত্তা লাগছে। হোয়াট? ধমক খেয়ে চমকে গেল পৌষ। তার সত্যি কুত্তা কুত্তা ফিলিংস হচ্ছে। এখন কি সত্যিকারের ফিলিংসটাও বলা যাবে না? অনুভূতির কি তার দাম নেই? মরার মতো পড়ে আছে পৌষ। এ যেন একুল ওকুল সবকুল হারিয়ে বানে চলে ভেসে আসা এক আগাছা। অনুভূতি কেমন তা জানে না পৌষ। এই বাড়িটা তার কাছে কেমন জানি লাগছে। মানুষগুলো ভালো ও অদ্ভুত। তাইফা এখনও নেই, নিজে ভাইয়ের গুণগান গিয়ে বড় ভাইয়ের ফ্ল্যাটে গিয়েছে। তৌসিফ সেই যে বেরিয়েছে, আশা খবর নেই। ফিটফাট সদরঘাট হয়ে বেরোলো লোকটা। ডাবখানা এমন রাজ্য জয় করতে গিয়েছে, ও না থাকায় পৌষের লাভই হলো বটে। তৌসিফকে ভালো লাগে না, ওর কথা বলতেও রুচির অভাব অনুভব হয়। আশেপাশে তাকালেই ঘৃণায় কার রিরি করে। এই লোকের বুকে থেকে তার এই জঘন্য নোংরা হাত কিভাবে পৌষ খেলো তাই মাথায় ঢোকে না। একটু আগেই গলায় আঙুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করেছে, লাভ হয়নি। ওটা এখন মরার মতো শুয়ে আছে। পৌষের প্রশ্ন জাগ্রত হলো মনে। তৌসিফ তালুকদার কি জানেন না ওদের বিয়ের খবর? তার অনুভূতি কেমন? তার আপন ছোট ভাই পৌষকে বিয়ে করেছে। এত বড় খবরটা নিশ্চিত লুকিয়ে থাকার কথা না। আর ওই মানুষটা কি জানে পৌষ তার অস্তিত্ব অতি শীঘ্রই হারাতে চলেছে? তার মধ্যের আত্মসম্মান আর কতদিন বেঁচে থাকবে পৌষ জানে না। ওয়াদা পূরণ করতে অক্ষম তার পুষি। পুষি তাকে ধোকা দিয়ে তৌসিফ তালুকদারকে বিয়ে করেছে। তৌফিক তালুকদার একথা শুনে মাত্র কিছু ছুটে এলো না। তার কি উচিত ছিল না গত রাতেই এখানে আসা? পৌষ হঠাৎ করে উঠে বসলো। গতকাল বিয়ের সময় নিশ্চিত তৌসিফ তালুকদার একা একা যায়নি ওকে বিয়ে করতে, তার সাথে আরও কিছু মানুষ ছিল। নিজের 2 ভাইকে রেখে তো আর তৌসিফ বিয়ে করেনি। তার মানে তৌফিক তালুকদার ছিল সেখানে। আতরে ছোট ভাইয়ের বিয়ে দিয়েছে নিজ হাতে নাকি, সে জানেই না। মাথা চেপে ধরে পৌষ। উত্তর চাই তার। যদি তৌফিক তালুকদার জেনেই থাকেন তাহলে কেন তার পৌষের সম্মুখে আসছে না? আকাশকুসুম ভাবনার মাঝেই মিনু দৌড়ে এলো একটা ফোন হাতে। পৌষের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে রসিয়ে রসিয়ে বলল, মামা কল দিয়েছে ছোট ভাবি। হোল্ডে আছেন। নতুন বউ রেখে গিয়ে শান্তি পাচ্ছেন না। গিয়েছেন মিটিংয়ে, গুরুত্বপূর্ণ মিটিং, অথচ আপনার চিন্তায় কাজে মন দিতে। মিনুর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল পৌষ। রাগে চোখ দুটো লাল হয়ে আছে ওর। এই মেয়েটাকে থাপড়ে দিতে পারলে বুকের অশান্ত ভাবটা কমতো। 2 চোখের বিষ যেন এই মিনু, অসহ্যকর এক মেয়ে। ফোনটা বিছানায় নিতেই মিনুর গায়ে লাগলো। কথাটা বন্ধ করে দাঁড়িয়ে রইল ঠাই। পৌষ এবার সত্যই ধৈর্যহারা হলো। এই কাজের মেয়ের সামনেই নিজেকে ছোট মনে হচ্ছে ওর। কখনো কাউকে ছোট করে না দেখে পৌষ আজ পরিস্থিতির কবলে পড়ে বদলে গেল যেন। ধমকে উঠল উচ্চ স্বরে, যাও এখান থেকে। মিনু জ্বলন্ত চোখে তাকিয়ে রইল, তবে নড়ল না। পৌষ অবাক না হয়ে পারল না। শব্দে পুনরায় ধমক দিতেই মিনু দৌড়ে বেরিয়ে এলো। ঠাস করে দরজা লাগানোর শব্দ কানে এলো। পৌষ অবাকের ওপর অবাক, এতটুকু মেয়ের তেজ দেখো। হোল্ডে থেকে ফোনটা কানে ধরতেই তৌসিফের কণ্ঠস্বর ভেসে এলো, পৌষ রাত। পৌষ উত্তর দিল না।
তৌসিফ পুনরায় বলল, ও সাত, জানি শুনছো তুমি। কথা শোনো আমার। আমার লেট হবে একটু, মিটিংটা লেন্দি হবে। এতটা অতটাও ভাবিনি। একটু গুরুত্বপূর্ণ না হয় তোমাকে প্রথম দিন একা ফিল করতে দিতাম না। প্লিজ দুপুরে খেয়ে নিও, শরীর খারাপ লাগবে না হয়, বুঝেছ? পৌষ রাত। পৌষ কিছুটা বাজকই গলায় বলে উঠল, কাজের মেয়ে অলরেডি বলেছে আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। ইচ্ছে করে কাজের মেয়ে শব্দটা উচ্চারণ করলো পৌষ, তবে লাভ হলো না। তৌসিফ যেন শুনেও না শুনলে কথাটা, শুধু বলল, বউ আমার তুমি পৌষ রাত, আমি ভাববো না তো কে ভাববে? এত সব রঙের কথা পৌষে ভালো লাগে না। রং তামাশা পড়া কথা শুনিয়ে শুনিয়ে তো মেয়ে ভাষায় এই লোক। ফোনটা কেটে চুল খামচে তুলে পৌষ বিড়বিড় করে বলে, আমি পাগল হয়ে যাব। দুপুরের দিকে গোসল করে চুল আঁচড়ে পৌষ রুমে পায়চারি করছে। সমান তালে নখ কেটে যাচ্ছে দাঁত দিয়ে। অতি টেনশনে দাঁত দিয়ে নখ কেটে টেনশন কমায় পৌষ। হেমু ভাই দেখলেই দ্বিতীয় একটা ধমক। চৈত্র তখন দাঁত তেলিয়ে হেসে বলতো, আপনার নেইল কাটারের খরচ বেঁচে যাচ্ছে। মেজ চাচি আবার এটা থেকে বলতো, ইনিমিনি নাকি ওকে দেখে দাঁত দিয়ে নখ কাটা শিখিয়েছে। পৌষ ও এসবে অবশ্য পাত্তা দেয় না। ওর ধারণা কেউ কাউকে দেখে কিচ্ছু শিখে না। মানুষ স্বাধীন চেতা। জ্ঞান বুদ্ধি হওয়ার পর মানুষ সেটা করবে যেটা তার মন চায়। আরেকজনকে দেখে সে হয়তো ধারণা নাই, কিন্তু বদভ্যাস তো আর ওই মানুষটা করে দেয় না। মন বিষিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে পৌষের। ইচ্ছে করছে ফোনটা গত রাতে অফ করে রেখেছিল, না হলে এতক্ষণে কল এসে যেত। পৌষ চাচ্ছে না আপাতত কারোর সাথে কোনো প্রকার বাক্য বিনিময় করতে। কেন কথা বলবে পৌষ? কি দায় তার? জাহার নামে ঠেলে দিয়ে কল দিয়ে ঢ্যাং করে জিজ্ঞেস করবে কেমন আছে সে? পৌষ চায় না ওর রাগ ভাঙুক। কোনোদিন না ভাঙুক এই রাগ। এই রাগে পৌষের মরণ হোক, তবুও না ভাঙুক। তৌসিফের ফোনের ওপরে রাগটা কতটুকু যুক্তিযোগ্য পৌষের মস্তিষ্ক তা বুঝে উঠতে পারছে না। সেখানে আপন মানুষেরা মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে তৌসিফ তো কোন খাতের মূলা। মামা তো এখন বাসায় নাই, গোসল করলে ছোট ভাবি। বিস্ময়ে চোয়াল ফাঁক হয়ে গেল পৌষের। এতটুকু মেয়ের মুখে এ কি ভাষা? হ্যাঁ, পৌষ মানছে গ্রামের মেয়েটা একটু চটপটে হয়, মুখের লাজ কম, তাই বলে এসব প্রশ্ন করবে? হায় কপাল, কি দিন চলে আসে পৌষের। এখন কি না হাঁটুর সমান মেয়েকে ও উত্তর দেবে কেন গোসল করেছে? সকালে ও নিশ্চিত এই কারণে পৌষ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল মিনু। তরতর করে রাগ উঠে গেল পৌষের মাথায়। হাত পা চিমচিম করে উঠল রাগে। এক হাতে গাড়ির পেছনে বোলাতে বোলাতে দাঁত চেপে বলল, বের হও। মিনু সরল না, বরং খিলখিল করে হাসতে হাসতে জানালো, ও মা, ছোটভাবে রেগে যাচ্ছেন কেন? মামা আপনাকে খেতে যেতে। চুপ বেয়াদব কোথাকার, বের হও এক্ষুনি। যা আমার রুম থেকে, চোখের সামনে থেকে। থাপড়ে কাল লাল করে দেব, ফালতু ঝুনা পোলাপাইন। মিনুর হাসি মুখটা সহসাই থমথমে হয়ে এলো। এত বড় অপমান আর এতগুলো করার কথা ওকে শোনালো এই একদিনের মেয়ে। টলমলে চোখ দুটোতে শুধু রাগের লেলিহান দেখা পেল পৌষ। মিনু শুধু নীরব রইল, মাথাটা একটু নিচু করে গেল বাইরে। এ যেন অতি গম্ভীর ভাব নিয়ে বড় একজনের প্রস্থান ঘটল। চুল থেকে পেঁচানো টাওয়ালটা খুলে ফেললো পৌষ, রাগে ছুঁড়ে মারল ফ্লোরে। তার মাথা এখনো ভো ভো করছে, মনে হচ্ছে গায়ে ইঞ্জিন চালু দিয়েছে কেউ তার মাথায়। ধপ করে বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়ল ও। কোন নোংরা জায়গায় এসে পড়ল পৌষ? পিহা ছোট ছোট পা ফেলে হেমন্তের রুমের সামনে এলো। দরজা ফেরানো দেখে ধীর পায়ে রুমে ঢুকলো ও। বিছানায় এলোমেলো কিছু কাপড় রাখা দেখে পিহা যতটুকু পারলো ভাঁজ করলো। এত কাপড় সে ভাঁজ করতে পারে না। হেমন্ত ওয়াশরুম থেকে বের হতেই দেখলো এলোমেলো কাপড়গুলো তার কেউ ভাঁজ করেছে, তবে এটা ভাঁজ বলা যাচ্ছে না। পিছিয়ে আবার কাপড়টার 12টা বাঁচিয়ে রেখেছে। তার চোখ পড়লো বারান্দায়। দিন দাহরে গাছে পানি দিচ্ছে পিহা। না চাইতেও হেসে ফেলল হেমন্ত। নিচে কাপড়গুলো গোছাতে গোছাতে বলল, পিহুরানি, হ্যাঁ বলো। কাপড় ভাঁজ করেছিস? করলাম তো। এখন কি করিস? গাছে পানি দেই হেমু ভাই। দেখে যান, এই দুপুরে গাছে পানি মরে যাবে না। দুপুরে খাবার খেলে কি আমি আপনি মরে যাই? মরি না তো, তাহলে গাছ কেন মরবে হেমু ভাই? হেমন্ত কাপড়গুলো ড্রয়ারে রেখে বারান্দায় এলো। পিহা কুচো হয়ে গাছে পানি দিচ্ছে। পেছন থেকে ওর চুল টান দিল। পিহা হাসি মুখে তাকালো। হাতে একটা বেগুনি রঙের ফুল সে নিয়ে সোজা এসে দাঁড়িয়ে পড়ল। বোম গাছের চারা কে লাগালো হিমু ভাই? পৌষ। পিয়া হেসে উঠল। এই গাছ বাড়ির আশেপাশে অচেতা হয়ে থাকে, বেগুনি রঙের ফুল ধরে। গাছের বীজগুলো শুকিয়ে গেলে বাচ্চারা এগুলো পানিতে ফেলে এতই টুস শব্দ তুলে এগুলো ফোটাতে থাকে। এই জন্য অঞ্চলভেদে এটাকে এখানে বলে বোম ফুল। পৌষের ভীষণ পছন্দ এটা। রাস্তা থেকে কুড়িয়ে এনে বাড়িতে লাগিয়েছে ও, তাও হেমন্তের রুমের বারান্দায়। রোজ সকালে এসে বীজি তুলে নিয়ে যাবে। পিহা রুমের দিকে পা বাড়িয়ে পড়ল, বীজিগুলো আপাকে দেখতে দেখতে গেলে নিয়ে যাব, ঠিক আছে? যাস। পিহা বিছানা ঝাড়ু হাতে খাট ঝাড়তে নিলেই পেছন থেকে তা নিয়ে নিল হেমন্ত। পিহাকে সরে দিয়ে বলল, অনেক কাজ করেছেন আকামের চামচি, এবার বসুন, আমার কাজ আমি করে নিচ্ছি।
পিহা ছোট্ট টুলটাতে বসলো, পা নাড়াতে নাড়াতে বলল, কিভাবে বুঝলে পৌষ আপা আমাকে এসব করতে বলেছে? ওর কাজ তুই নিশ্চিত সেতে সেতে করবি না? পিহা দাঁত বের করে হাসলো, বলল, তোমার কাছে তো এখন বউ নেই হেমু ভাই, তাই খাতির লাগাতে আসলাম। ওমা তাই নাকি? হ্যাঁ। তাহলে আমার বইয়ের দায়িত্ব তোকে পালন করার জন্য কত টাকা দিতে হবে? হ্যাঁ, কি যে বলো, বউরা কি টাকা নেয় নাকি? বউ তো নাই না, কিন্তু তুই তো আর বউ না আমার। নাটক করে লাভ নেই, আর রাতে পাবি। এখন ভাগ। পিয়া চট করে উঠে দাঁড়ালো, হাসি হাসি মুখটা এখন নেই। মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকতে থাকতেই হেমন্ত প্রশ্ন করলো, কি হলো? পিয়া আর তাড়ালো না, শক্ত করে জড়িয়ে ধরলো হেমন্তকে, কাঁদতে কাঁদতে বলল, বড় বাবা এটা কেন করলো? পৌষ আপাকে নিয়ে এসো না হেমু ভাই। হেমন্ত পিহার মাথায় হাত রাখলো, কিছু বলার আগে জ্যৈষ্ঠ আর চৈত্র এসে হাজির। দুটো হেমন্তের দুই কাজ জড়িয়ে ধরে কিছু বলার আগেই ইনিমিনি দৌড়ে এলো। দুটো একসাথে হেমন্তের দুই পা জড়িয়ে ধরে কিছুটা পাথরের মতো ঝুলে পড়ল। এই 5 পাথরের বাদরামি বন্ধ আজ অনেকটা ঘন্টা। এদের সর্দার ছাড়া এরা একা নিঃস্ব। শয়তানের দল শয়তানি করতে পারছে না। যে হেমন্ত ওদের ধমকে ধমকে রাখতো, সর্দারের অভাবে এরা সেই হেমন্তের কাছেই এসেছে। সবগুলোকে নিজের থেকে ছাড়িয়ে বিছানায় বসলো। এদের মন ভালো করা কঠিন কাজ নয়, তবে আজ কঠিনই মনে হলো। শরীর থেকে নামলেও এবার বেয়ে বেয়ে ইনিমিনি হেমন্তর কোলে উঠল। দুটোকে দুই পায়ে বসিয়ে হেমন্ত জিজ্ঞেস করলো, কাছি খাবি? কেউ কথা বলল না। হেমন্ত পুনরায় বলল, মামা টুর হবে নাকি রাতে? ইলিশ ভাত খেতে যাবি? এসবের সবাই মাথা নাড়ল। কেউ যাবে না। অথচ এমন সময় ওরা সারা মাস ভর হেমন্তকে পটায় ঘুরতে নিয়ে যেতে। তপ্ত শ্বাস পেল হেমন্ত। ইনিমিনি একসাথে বলে উঠল, হেমু ভাই আপা নাই কেন? দুটোর এখনো তোতলানো ভাবটাই কাটল না। এদের হেমন্ত কি উত্তর দেবে? কেন নেই পোষ? হনহনিয়ে দ্রুততার সাথে কদম ফেলে তালুকদার ভিলাতে ঢুকলো তৌসিফ। গাড়ি থেকে নেমেই যত দ্রুত সম্ভব হাঁটা ধরল ও। সিঁড়ি পেয়ে নামতেই যেন ঘাম ছুটে গেল। কলিং বেল বাজতেই একজন লোকের কাজের লোক দরজা খুলে দিল। তৌসিফ কষ্ট পায়ে দরজা খুলে সোজা হাঁটা দিল রুমে। পেছন থেকে কাজের লোকটা পানি দেবে কিনা জিজ্ঞেস করলেও উত্তর এলো না। তৌসিফ সোজা রুমে ঢুকে দরজা লক করে সম্মুখে তাকালো। বড় বড় নিঃশ্বাস পড়ছে তখনও। বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে পৌষ। তৌসিফের চোখ ধাঁধালো। মেয়েটাকে ভিন্ন দেখাচ্ছে। হাতঘড়িটা খুলে কাউচের ওপরে ছুঁড়ে ফেলল তৌসিফ। টাইটা কোনো মতো টেনে খুলে শার্টের বোতাম 3টা খুলে পা হাতে এসিটা অন করলো। তারপর দাঁড়ালো পৌষের সামনাসামনি। এই মেয়ে আজ দুপুরে খায়নি। তৌসিফ যে ওকে কল দিয়ে বলল খেতে। মিনুকে দিয়ে বলল যাতে পৌষকে বলে তৌসিফ একটু ব্যস্ত একটু খেয়ে নিতে। কই, এই মেয়েটা তো কথা শুনলো না। রাতে খাবে না, দিনে খাবে না, এরপর তারাবেকা হয়ে পড়ে থাকবে। এসব চলবে না তৌসিফের কাছে। একদম তার কাটা মতো সোজা বানিয়ে দেবে তৌসিফ। গম্ভীর কণ্ঠে ডাক পড়ল, পৌষাত। পোস্ট একটাকে উত্তর দেওয়ার মেয়ে না, অন্তত 20-19 ঘন্টায় তো তৌসিফ জেনে গিয়েছে। মেজাজ মুহূর্তেই খিটমিট হয়ে গেল যেন। নিজের বলিষ্ঠ হাতে পৌষের বাহু টেনে ধরে হঠাৎ সজোরে টান দিয়ে শুয়া পৌষে দাঁড়িয়ে গেল। মুহূর্তের মাঝে ঘটা ঘটনাটাই স্তব্ধ পৌষ। বুকটা অসম্ভব গতিতে দুপুক দুপুক করেই যাচ্ছে। তৌসিফ পৌষের বাহু ধরে একদম নিজের কাছাকাছি নিয়ে এলো। ওর অদ্ভেজে খামার তো দেহটা লেগে আছে পৌষের সাথে। এতটা কাছাকাছি এই প্রথম কোনো পুরুষের সাথে লেগে দাঁড়িয়ে আছে পৌষ। পুরুষানের গায়ের ঘামটা নাকে বাঁধলো বাজে ভাবে। সবার জন্য মোচড়াতে নিলেও তৌসিফ আরও চেপে ধরল। পৌষ ক্রমে ক্রমে শক্তি হারাচ্ছে। এতটা কাছে তৌসিফের আশাতে যেন হুঁশ হারাবে মেয়েটা। তবুও নিজের তেজস্ক্রিয় রূপ বজায় রেখে রাগী গলায় বলল, ছাড়ুন আমাকে, অসভ্য লোক, নোংরা পুরুষ, কেন ধরেছেন আমাকে? ছাড়ুন বলছি। আপনার নোংরা হাতে স্পর্শ করবেন না আমায়। 2 হাত মিলিয়ে এবার একদম পৌষকে নিজের সাথে জড়িয়ে ধরল তৌসিফ। অতি সত্ত্বর দুটি দেহ যেন একের ভাঁজে এক সজ্জিত হলো। লম্বা চওড়া বলিষ্ঠ দেহের মাঝে লুকিয়ে গেল পৌষটা। এইবার পৌষ নড়তে পারল না। নড়ার সুযোগটুকু মিলল না। শুধু মুখে মুখে মৃত গঙ্গানি শোনা গেল, যা মিলিয়ে গেল এই উষ্ণ আলিঙ্গনে। 2 মিনিট যেতেই তৌসিফের বান্ধর ঢিলা হলো, তবে পুরোপুরি ছাড়ল না সে। পৌষের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, অসভ্য হই, নোংরা হই, তোমারই তো পৌষরা। মানিয়ে নাও না হয়, আমি নিজেকে তোমার অভ্যাসে পরিণত করে নেব। এক বিরল অভ্যাস। আপনি কোনোদিনই আমার অভ্যাস হবেন না, আপনি হবেন বদ অভ্যাস। তৌসিফ মৃদু হাসলো, গা চালালো তাতে পৌষের। এবার একদম পৌষের কান ছুঁই ঠোঁট ছুঁয়েই বলল, বদ অভ্যাস ত্যাগ করা যায় না পৌষরা, আমি রাজি তোমার বদ অভ্যাস হতে। কথাটা বলে ওকে ছেড়ে তাই তৌসিফ। পৌষ প্রায় পড়ে যাওয়ার মতো বিছানায় বসে পড়ল। তৌসিফ শার্ট পুরোটা খুলতে খুলতে বলল, জড়িয়ে ধরতেই এই অবস্থা তোমায়? সকালে যে সাহস দেখালে, আমি তো ভাবলাম রাতে দুজন। দরজায় নক করতেই তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? ভাইজান, বড় আপা ডাকছিল আপনাকে। বড় ভাইজানের বাসায় আছে এখন, শুনেছি। কাজের লোকটা চলে যেতেই তৌসিফ এবার ফ্রেশ হতে চলে গেল। পৌষ বুকের হাত দিয়ে বসে রইল।
এতটুকু কাছে আসায় ওর আর সহ্য হচ্ছে না। সেখানে কিভাবে থাকবে পৌষ তৌসিফের সাথে? 20 মিনিটের মাথায় তৌসিফ বেরিয়ে এলো। এবার ভদ্রের মতো একটা টি শার্ট পরে এসেছে। হাঁপ ছাড়লো পৌষ। তৌসিফ ভেজা চুল মুছতে মুছতে বলল, এত করে বলার পরও খাওনি কেন? তৌসিফ দম ছাড়লো। অতঃপর পৌষের সামনে দাঁড়িয়ে ওর থুতনিতে আঙুল ছুঁয়ে তা উঁচু করে বলল, এই তৌসিফ তালুকদার বারবার সুযোগ দিচ্ছে তোমাকে পৌষরাত এক কথা বারবার জিজ্ঞেস করতেই উত্তর দেবে। বারবার জিজ্ঞেস করতে হবে কেন? এরপর থেকে যেন মনে থাকে। আমাকে রাগিও না, আমি রাগ দেখাতে চাই না তোমাকে পৌষরাত। প্রচণ্ড জঘন্য আমার রাগ, তুমি সহ্য করতে পারবে না, একদমই না। পৌষের মনে পড়ল মিনুর কথা, মাথাটা নামিয়ে বলল, কোথা লাগেনি। মিথ্যা বলবে না পৌষরাত, চলো খাবে। বলে পৌষের হাত ধরে উঠল, টেবিলে নিজের চেয়ার টেনে বসিয়ে দিয়ে ভাতটা পর্যন্ত বেড়ে দিতে দিতে বলল, সবটুকু শেষ করবে। পৌষের প্লেটে পুরোটা সাজিয়ে দিয়ে তৌসিফ নিজে খাবার নিল। খেতে খেতে ফোন করে কারোর সাথে কথা বলেছে। পৌষার মাথা তুলেনি, লোকটা খেতে বসে কথা বলছে। এক হাতে তখনও ভাত মাখা, না খেতে পারছে না উঠতে। কোনো মধ্যে শুধু মুরগি দিয়ে খেয়ে উঠে গেল পৌষ। তৌসিফ যে চোখ ঘুরালো ওকে তা দেখেও না দেখার মতো করে সেখান থেকে কেটে পড়েছে ও। ফোনে কথা বলার দারুণ, পৌষকে কিছু বলার সুযোগটুকুও পেল না। এই মেয়ে যে সুযোগের সদ্ব্যবহার করবে তা তৌসিফ পূর্বে বুঝেনি। কথা শেষ করে নিজেও খেয়ে উঠে পড়ল। সামনের দিকে পা বাড়াবে এমন সময় হঠাৎই প্লেট গোছাতে গোছাতে কাছের লোকটা বলে উঠল, ভাইজান, মিনু দরজা আটকে বসে আছে। কেন? ছোটভাবে রুমে গিয়েছিল, এরপর কি হলো জানি না। চেহারায় আতঙ্ক নিয়ে কথাটা বলল মহিলা। তৌসিফ কপাল কুঁচকাল, জিজ্ঞেস করলো, ডাকনি? ডেকেছিলাম, দরজা খোলেনি। দুপুরে খায়নি? জি না। তৌসিফ মিনু দরজায় টোকা দিয়ে ডাকলো, মিনু দরজা খোলো। তৌসিফের এই আদেশ অমান্য করার সাহস মিনুর নেই। মুহূর্তে দরজা খুলে গেল। শ্যামলা মুখটা কেঁদে কেঁদে নীল হয়ে গিয়েছে যেন। তৌসিফকে দেখে মাত্র লাই বেড়ে গিয়ে ওর আরও কয়েক গুণ নাকের পানি চোখের পানি এক করে ফুপাতে লাগলো। তৌসিফ দরজাটা অল্প ভরিয়ে দিয়ে বলল, কি হয়েছে? কেন কাঁদছ? আমাকে অপমান করছে, খারাপ ব্যবহার করছে, কাঠকোট্টা কথা শুনিয়েছে। আমি এখানে থাকবো না, আপাকে বলুন আমাকে নিয়ে যেতে। বলে আবারও অঝোর ধারায় কাঁদতে লাগলো মিনু। তৌসিফ ফোঁস করে দম ছেড়ে বলল, কেতো না মিনু, তোমার আপা চলে আসবে শীঘ্রই। আর পৌষরাত ভালো মেয়ে, তোমাকে আদর করবে। হয়তো এখন কিছুটা ডিস্টার্ব, তাই রেগে কথা বলেছে। আমাকে আপনার রুম থেকে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, দুপুরে খাওনি তাই না? যাও খেয়ে নাও, ঠিক হয়ে যাবে সব। আর কথা বাড়ানো না তৌসিফ। যেই না রুম থেকে বেরানো দরজা খুলে বের হবে অমনি দেখলো পৌষ ওর দিকে তাকিয়ে আছে। মুহূর্তে কিঞ্চিত ভরকালো তৌসিফ। পৌষ কখন থেকে এখানে দাঁড়ানো বুঝলো না, তবে এটা ঠিকই বুঝলো মিনুর রুম থেকে ওর বের হওয়া মোটেও সহজ বা সাধারণ চোখে পৌষ দেখেনি। তৌসিফ কিছু বোঝার বা বলার চেষ্টা করতে তার আগে কটকট পায়ে রুমে চলে গেল পৌষ। তৌসিফও রুমে ঢুকলো। পৌষের পেছনে গিয়ে দাঁড়ানো মাত্রই ঝাঁঝালো গলায় পৌষ বলে উঠল, দূর থেকে কথা বলুন। তৌসিফ চোখ বুজে শ্বাস নিল। অতি থমথমে গলায় বলল, দেখো পৌষরাত, আগে যা করেছ ভুলে যাও। অনেক কিছু বলেছ, আমি বারবার বলছি আমাকে রাগিও না। থাকবো না এখানে আমি। গলা নামিয়ে কথা বলো পৌষরাত। কেন গলা নামিয়ে কথা বলবো? আপনি জেনে শুনে কেন আমাকে বিয়ে করলেন? একজনকে ভালোবাসি জেনেও কেন আমাকে বিয়ে করলেন? কাজের মেয়ের ঘরে দরজা লাগিয়ে ফিসফিসানি করবেন, আবার রুমে ঢুকে আমাকে বলবেন গলা উঁচু করে কথা না বলতে, জঘন্য পুরুষ। তৌসিফ বরাবরই নিজেকে ঠান্ডা রাখতে জানে। সে জানে তার রাগ কতটা জঘন্য। পৌষের বাহু চেপে ধরে ওকে একদম নিজের কাছে টেনে নিল। এক হাতে ঘাটটা আলতো করে চেপে ধরে বলল, ওই ছেলেকে ভুলে যাও। লজ্জা লাগে না এটা বলতে? লজ্জা তোমার হওয়া উচিত, নিজের স্বামীর সামনে দাঁড়িয়ে প্রেমিকের কথা বলছ। কি চান আপনি? তোমাকে। পৌষ তৌসিফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। গায়ে থাকা ওড়নাটা টেনে সরিয়ে দিয়ে বলল, নিন। তৌসিফ বুঝল পৌষ কথার ডাবল মিনিং বের করেছে। কিছু বলার আগে পৌষ বলল, যেখানে নিজের পরিবারই আমার মতামতের অপেক্ষা করলো না, সেখানে আপনার মতো পুরুষের থেকে আমার কোনো এক্সপেকটেশন নেই। যা খুশি করুন। এনিথিং করার মতো আছে এটা, আর তো কিছু নেই। এটার জন্যই তো বিয়ে করেছেন। কাছাকাছি আসা ছাড়া বিয়ে আর কোনো কারণ হয় না। আপনার জন্য অন্তত না। তুমি নিজেই একদিন ধরা দিবে পৌষরাত, আপনার স্বপ্নে নোংরা লোক। তৌসিফ তীর পায়ে এগিয়ে এলো। হাত পা খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল পৌষ। দুই দাঁতের পাটি একটার সাথে আরেকটা পিষে ধরেছে ও। তৌসিফ এবার একদম কাছে দাঁড়ালো। হাত রাখলো পৌষের দুই গালে। অতি দক্ষ ভঙ্গিতে সে হাত বোলালো পৌষের সারা মুখময়। চোখ থেকে নিয়ে থুতনি পর্যন্ত বিস্তার হাতের ছোঁয়া দিল। পুরুষের খসখসে হাতের এহেন রূপে স্পর্শ যেই না হলো তা জানা ছিল না পৌষে। তৌসিফের দক্ষ হাতের আদরের স্পর্শগুলো ক্রমে ক্রমে গ্রাস করে যাচ্ছে পৌষকে, অথচ পৌষকে সে কাতর স্পর্শ দেয়নি। শুধুমাত্র মুখময় হাতের স্পর্শ তাতেই মেয়েটা নেতিয়ে যাচ্ছে। পৌষের দাঁতের পাটি দুটো আলগা হয়ে গেল। শক্ত করে দাঁড়িয়ে থাকা শরীরটা মুহূর্তে নেতিয়ে এলো। মুঠ করে ধরা হাতটা ছুটে গেল। তৌসিফ সর্বশেষে শুধু পৌষের দিকে মুখটা এগিয়ে এনেছে।
বদ্ধ চোখ দই সবই খুলেছিল পৌষ। তার দেহ টলেছে। তখনই দেখা মিলল তৌসিফ এগিয়ে আসছে। পৌষ খিচে চোখ বুজে নিল। উষ্ণ আর্ত উষ্ণতারে এক ছোট স্পর্শ পেল ধুতিতে। ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র ছিল এই স্পর্শ, তবে পাগল হয়ে গেল পৌষ। সে পাগল হলো নাকি তাকে বানানো হলো? তৌসিফের মতো পুরুষ জানে কিভাবে নারীকে ঘায়াল করা যায়। উষ্ণ চুম্বনের থেকেও অতি আবেশপূর্ণ ছিল এই থুতনি চুম্বন। তৌসিফ সরে এসে নিলেই মুহূর্তেই অনুভূতির জোয়ারে ভাষা পৌঁছে তার মাথার পেছনে চুল আঁকড়ে ধরল। উচ্চতায় ছোট হওয়ার দরুন ঝুঁকে গেল তৌসিফ। দিকবেদিক শূন্য প্রায় পৌষ আচমকায় তৌসিফের ওষ্ঠ নিচের ঢাল তলোয়ার ছাড়া আক্রমণ চালিয়ে দিল। হৃষ্টপুষ্ট যেন যৌবনপোড়া পুরুষের জন্য এটাই যথেষ্ট ছিল। তবুও সে সময় দিল পৌষকে। পৌষ পারল না কিছুই। তৌসিফ পাক্কা আঙ্গুলে কড়াকড়ে 1 মিনিট সময় দিল। এই পৌষরাত পারছে না। তাই সে নিজের পৌষরাতে কোমর জড়িয়ে ধরে উঁচু করে নিজ বরাবর করে নিল। অতপর শেখালো পৌষকে চুম্বন করার পদ্ধতি। দম বন্ধকর অবস্থায় বেকাতে পড়ল পৌষ। চাপ তাড়িযুক্ত তৌসিফের গাল ধরে হাত রেখে সরাতে চাইল নিজের কাছ থেকে। সক্ষম হলো না। হওয়ার কথাও না তো। পাক্কা 2 মিনিট তৌসিফ যখন ছাড়ল তার বুকেই হেলে পড়ল পৌষ। তৌসিফ ফিসফিস করে বলল, হাউ ওয়াজ দ্য কিস হানি? হাঁপিয়ে ওঠা পৌষ চাইল হাঁপানি নয়নে। তার শ্বাস প্রশ্বাসের গতি পায়নি এখনো। কোনো মতে সরে এলো তৌসিফের বুক থেকে। হাঁপাতে হাঁপাতেই বলল, জঘন্য। সিরিয়াসলি? সিগারেটের গন্ধ আপনার মুখে। জঘন্য নোংরা লোক, সামনে আসবেন না আমার। বলে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল পৌষ। এটা কি হলো? কেন হলো? কি করলো পৌষ? হায় কপাল! এই সোনামুখ মুখটা তামা তামা করে কে করলো? এই তৌসিফ তালুকদার? না না, তৌসিফ করেনি, পৌষ নিজে করেছে। এই মুখ কোথায় লুকাবে পৌষ? কাকে দেখাবে? এই পর্যন্ত 3 বার ব্রাশ করেও কুলো হলো না ওর। বলতে পারলো না ফেলে আসে মাত্র সেই 3 মিনিটের সময়। তৌসিফের সেই শোয়াতে কি হলো? ওর সব ভুলে গিয়ে কি করে ফেললো পৌষ? হাত দুটো মুখে চেপে ধরে ডুকরে উঠল মেয়েটা। বারবার বলতে লাগলো, তোমার পুষি খারাপ। সে অনেক খারাপ। তুমি তাকে ভুলে যাও। কোনোদিন আমার সামনে এসো না। তোমার পুষি এই মুখ কোনোদিন দেখাতে পারবে না তোমাকে। কোনোদিনও না। ফিরে এসো না। এই মুখ হয় না কোনোদিন। তোমার পুষি আজ স্বইচ্ছায় নরকবাসা করে ফেলেছে। তার প্রেমের সুধা পান করেছে তৌসিফ তালুকদার। আমাকে কোনোদিন মাফ করো না তুমি, কোনোদিনও না।